যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। ফলে আমার মনে হয় আজকে যারা নবারুণকে প্রথম জানছেন বা একটু জানার সুযোগ পাচ্ছেন, যারা কোনোদিন তার ভাষাবন্ধন দপ্তরে যাননি, সিগারেটের গন্ধ পাননি, মানে সিগারেট খাচ্ছেন, বসে আছেন, পেছনে আমস্টারডাম মিউজিয়ামের পোস্টার, ওইরকম একটা প্রায় ঋত্বিক ঘটকের মুখের একটা ফেসিয়াল জিন যেন নবারুণদার মধ্যে ছিল, প্রায় একটা তাকাচ্ছেন, হ্যাঁ, তার মধ্যে চোখে মোমবাতিগুলো রাখা, সেই যে দীপ্তি। এলিটিজমটা কি, ভদ্রতা কি, ভব্যতা কি, সেগুলো তো আমাদেরকে কলোনিয়ালিজম শিখিয়েছে। এটা একটা কলোনিয়াল লেগাসি যেটা আমরা এখনো ক্যারি করে চলেছি উইদাউট রি-ইভ্যালুয়েটিং। যখন যখন পুরনো অনেক জায়গাতেই তুমি দেখবে যে এটা এটা একটা ভিক্টোরিয়ান মানসিকতা বেসিক্যালি, যে ভিক্টোরিয়ান মানসিকতাটাকে আমরা ভাবি না, আমরা মনে করি যে হ্যাঁ ওটাই ঠিক। এবং নবারুণের চ্যালেঞ্জ তো ওরকম একটা জায়গাতেই ছিল। এরকম অনেক আনহার্ড স্টোরি, অনেক আনআর্কাইভড স্টোরি, কারণ সুদেবদার কাছে না, শ্রীলয়, বাদল সরকার, গিরিশ কার্নাড, এদের বহু কাজ রয়েছে আনআর্কাইভড, যেগুলো নবারুণদারও প্রচুর কিছু রয়েছে যেগুলো দৃশ্যর কাছে রয়েছে। আমাদের সঙ্গে আছেন দেবশ্রী বন্দ্যোপাধ্যায়, সুদেব সিংহ এবং অরিজিৎ মুখোপাধ্যায়। সুদেব বাবু এবং অরিজিৎ বাবু এনারা দৃশ্য বলে একটা সংগঠন চালান এবং এনাদের নবারুণ ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। এনারা এই জগতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা চেষ্টা করব নবারুণ বাবুর জন্মদিন উপলক্ষে এরকম অনেক আনআর্কাইভড গল্প, অনেক ঘটনা, নবারুণ বাবুর প্রাসঙ্গিকতা আজকের দিনে দাঁড়িয়ে, আরো অনেক অজানা তথ্য আজকের চণ্ডীমণ্ডপের এই এপিসোডে তুলে ধরতে। দেবশ্রী, তুমি যদি এই এই অনুষ্ঠানটার সূচনাটা করো। দেখো, নবারুণের আজকে জন্মদিন, নবারুণ ভট্টাচার্যের আজকে জন্মদিন, এবং আজকে 23শে জুন। এই আমাদের বন্ধুরা, মানে দৃশ্যর সুদেবদা, অরিজিৎ, তুমি, আমরা পৃথিবীর নানা প্রান্ত থেকে আজকে একসাথে হয়েছি। এই বিষয়ের থেকে ভালো আর কি হতে পারে? মানে ধরো, নবারুণকে তো আমরা আমাদের সময় একটা আইকন, আমাদের সময়ের আইকন, এবং নবারুণ দা তাদেরই একজন যারা এই গত 30-40 বছর ধরে আমার মনে হয় যে, বিশেষ করে আমরা বড় হয়ে উঠেছি যে সময়, যে শহরে, তার যে ইতিহাস, যা আমাদের প্রচলিত গণমাধ্যম, মানুষজন বারবার ভুলিয়ে দিতে চাইছিল, সেই বিস্মৃতির ইতিহাসটাকে যারা তুলে এনেছিলেন আমাদের সামনে, নবারুণ তাদের অন্যতম একজন। এবং শুধু নবারুণ তার কথা বলেননি, তার জীবন দিয়ে নবারুণ কিন্তু একটা কালচারাল হিস্ট্রির কথাই বলেছেন, যেটা বিলুপ্ত প্রায় ছিল। তার মধ্যে আইপিটিএ ছিল, ঋত্বিক ঘটক ছিল, তার মধ্যে বিজন ভট্টাচার্য ছিলেন, এরা প্রত্যেকে ছিলেন, এবং তার মধ্যে এই যে হেমাঙ্গ বিশ্বাস ছিলেন, তাদের রাসবিহারী মোড়ের আড্ডা ছিল, আমাদের মাস্টারমশাই সঞ্জয় মুখোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য, এদেরকে আমরা দেখতে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। এবং সেখান থেকেই আমাদের সাথে সুদেব দ্বারাও যেহেতু দীর্ঘদিন ধরে কাজগুলো করছেন, এবং তুমি করছো তোমাদের চণ্ডীমণ্ডপে এবং দৃশ্য নানাভাবে, আমরা সবাই আজকে মিলে গেছি। আমি শুধু শুরুতে আর একটা বাক্য বলতে চাই, তারপরে আমি সুদেব দাদের কাছে চলে যাব, যে দেখো, নবারুণ ভট্টাচার্য কিন্তু শুধুমাত্র গালাগালি লিখে বিখ্যাত হননি। হ্যাঁ, নবারুণ ভট্টাচার্য কিন্তু ভাষাবন্ধন বলে একটা পত্রিকা চালিয়েছেন, যেটা প্রায় সারা পৃথিবীর শিল্প সংস্কৃতি নিয়ে খুব কষ্ট করে চালিয়েছেন, বিজ্ঞাপন পেতেন না। এটা প্রথমত। এছাড়া নবারুণ কিন্তু তার জীবন দিয়ে, জীবনের নানা দিক, যেমন ধরো তার স্পিরিচুয়ালিটির একটা দিক আছে, যেখানে তার কমিউনিজমের প্রতি আস্থা এসে মিশে যাচ্ছে বুদ্ধিজমে। নবারুণের একটা একটা বিস্তর পড়াশুনোর দিক রয়েছে, তার একটা কালচারাল হিস্ট্রির দিক রয়েছে, যেখানে ঋত্বিক ঘটক এর সাথে তার বড় হওয়া আছে, তার সাংবাদিকতার একটা দিক রয়েছে, বিজন ভট্টাচার্যের সাথে তার বড় হওয়া আছে, গাঁজা পার্ক আছে ভবানীপুরের সংস্কৃতি রয়েছে, তৃপ্তি বার রয়েছে, হ্যাঁ, সেখানকার আয়না রয়েছে। আমি বলছি, নবারুণের মধ্যে এক ধরনের সাংবাদিকতা রয়েছে, যেটা সোভিয়েত দেশে তিনি চাকরি করেছেন দীর্ঘদিন। নবারুণের মধ্যে এক ধরনের থিয়েটার রয়েছে, যেটা সে করে বেড়াতেন, একাধিক বিদেশি থিয়েটার 70 দশকে, এবং নিয়মিত করে, এই মাতৃ যারা আগুন লাগায়, পরে সুমন মুখোপাধ্যায় যেটা করলেন, বা এরকম একাধিক নাটক তিনি অনুবাদ করেছেন, করে বেরিয়েছেন। এই যে এতগুলো দিক, এবং তার সাথে আমাদের পরিচয়টা তো ব্যক্তিগত স্তরে আছেই, যে কথা আজকে আমরা বলবো। দেখুন, হিউমার কিন্তু হিউমার তখনই হয়
যখন সেখানে সাবভার্সন আছে। ফলে আমার মনে হয় আজকে যারা নবারুণকে প্রথম জানছেন বা একটু জানার সুযোগ পাচ্ছেন, যারা কোনোদিন তার ভাষাবন্ধন দপ্তরে যাননি, সিগারেটের গন্ধ পাননি, মানে সিগারেট খাচ্ছেন, বসে আছেন, পেছনে আমস্টারডাম মিউজিয়ামের পোস্টার, ওইরকম একটা প্রায় ঋত্বিক ঘটকের মুখের একটা ফেসিয়াল জিন যেন নবারুণদার মধ্যে ছিল, প্রায় একটা তাকাচ্ছেন, হ্যাঁ, তার মধ্যে চোখে মোমবাতিগুলো রাখা, সেই যে দীপ্তি, এবং তার অন্তরে আসলে ওই যে আত্মদীপ ভব, এবং সুদেব তাদের সাথে জার্নি, মানে সুদেব দার একাধিক ক্ষেত্রে তাই নবারুণকে নিয়ে কাজ করেছেন, সেমিনার অর্গানাইজ করেছেন, হারবার্টের উৎসব, একসাথে হেঁটে যাওয়া কলকাতার রাস্তা দিয়ে, এই সবটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমি একটু সুদেবদাকে বলবো যে সুদেবদা এবং অরিজিৎ রয়েছে আরেক প্রান্তে। সুদেবদা, তুমি যদি একটু আমাদের এই ধর্তাই থেকে তুমি যদি একটু বলো আর কি। একেবারে গোড়াতেই বলি যে আমাদের সংস্থার মানে এই দৃশ্য কালেকটিভ, যেটা দৃশ্য ফিল্ম অ্যাপ্রিসিয়েশন এন্ড রিসার্চ গ্রুপ, এই সংস্থার একেবারে গোড়া থেকে যে 2-3 জন মানুষ মানে আমাদের সঙ্গে নানাভাবে জড়িত থেকেছেন, যাদের কাছে আমাদের পদে পদে আমরা শিক্ষা গ্রহণ করেছি, তাদের মধ্যে নবারুণ ভট্টাচার্য একজন, সঞ্জয় মুখোপাধ্যায় একজন, এবং আরেকজন চমৎকার মানুষ বলে কথা বলতে হচ্ছে দীপঙ্কর ভট্টাচার্য, একজন অযান্ত্রিক বলে একটা পত্রিকা সম্পাদনা করেন, সাধারণ। আমার প্রথম মনে পড়ছে মানে সেই 2003 সালের কথা, আমরা আমাদের দৃশ্যর প্রথম পাবলিক অনুষ্ঠান আর কি, মানে সেটা হয়েছিল গোপী সদনে, এবং সেই গোপী সদনের অনুষ্ঠানে দুজন প্রধানত বক্তা ছিলেন, নবারুণ ভট্টাচার্য এবং সঞ্জয় মুখোপাধ্যায়। আর সেদিন কবিতা পাঠ করেছিলেন অভিক মজুমদার, আমাদের অধ্যাপক, আমার দেবশ্রী প্রতিনিধি মাস্টারমশাই, এবং সুবর্ণরেখার ছবিতে দেখানো মানে মানে বড় প্রজেকশন করে আর কি। মানে তখন মানে আমরা লাস্ট, আমার মনে আছে আমরা বোধহয় শীতের দিকে যখন আমরা ওই রকম ভাবে ক্যান নিয়ে এসে মানে ওই ওদের মানে 35mm প্রজেক্টরে ছবি দেখানো হলো। তো আমার প্রথম একটা মজার স্মৃতি এখানে মনে পড়ছে, নবারুণদায় এসছেন, এসে এরকম আমরা ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট থেকে ওই মানে ঋতবান যাদের বাড়ি থেকে আর কি, তখন হয়তো খুব মোটামুটি সক্রিয় হয়ে গেল। অদ্ভুত একটা কোইন্সিডেন্সের মতো এক্ষুনি আমস্টারডামের কথা বললো, মানে সেই মানে ওই বড় ছবিটা আমস্টারডামে কোনো একটা ফেস্টিভ্যাল অফ উপলক্ষে ঋত্বিকের ওই ছবিটা ওখান থেকে পাঠানো হয়েছে ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট, আমস্টারডাম মিউজিয়াম। হ্যাঁ, বলছে এটা কোনো আমস্টারডামের কোনো একটা ফেস্টিভ্যাল ছিল, সেখানে বলে ঋত্বিকের কোনো ছবি দেখানো হয়েছিল, সেখান থেকে ওই ছবিটা এসছে, তলায় শুরু করে আমস্টারডাম লেখা ছিল, আর এপাশে ইংরেজিতে বড় বড় করে ঋত্বিক ঘটক লেখা। তো সেই ছবিটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছিল মঞ্চে। নবারুণদা এসেই বললেন, পাশে ওটা ইংরেজিতে লেখা কেন, তোরা তো এটাকে ঢেকে দিবি, এটা ইংরেজিতে লেখা কেন? আমার খুব মজা লাগলো, আমি বললাম এটা তো বিদেশি ছবি, তাতে কি হয়েছে, এখন তো দেশীয় অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, এবং সেদিনের অনুষ্ঠানটা আমাদের কাছে সম্পূর্ণটা রেকর্ডিং করা আছে, ওই পরে খানিকটা ওই লেখাটা মানে কিছুটা পাওয়া যাবে, ওই যে আমি রিফ্লেক্টর ধরেছিলাম বলে আনাড়ির নারী জ্ঞানে একটা লেখা আছে, তো সেদিন বলছিলেন, এবং ঋত্বিকের রিফ্লেক্টর ধরেছিলাম, হ্যাঁ রিফ্লেক্টর ধরেছিলাম ওই সুবর্ণরেখা, এবং কিভাবে উনি সেই চারণ করছিলেন যে ওই যে যুক্তিতর্ক গপ্পর শেষে চে গুয়েভারা মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাগার্জুনের কথা আসে, বৌদ্ধ দার্শনিক নাগার্জুন। ঋত্বিক নাগার্জুনে পৌঁছেছিলেন কিছুটা ইয়ুং, কিছুটা হাইনরিশ জিমার, কিছুটা আনন্দ কুমার স্বামীর মাধ্যমে। সেই নাগার্জুনের দর্শন আজকে পড়তে গিয়ে আজকে কোথাও আমি একটা উপলব্ধি করি যে ঋত্বিক ছিলেন প্রত্যক্ষ বুদ্ধ। বোধি যার লাভ হয় তার মধ্যে একটা রিনাউন্সিয়েশন আসে, সে সবকিছু ছেড়ে দেয়। ঋত্বিকের শেষটা সেই রিনাউন্সিয়েশনের সময়গুলো আমরা দেখেছি।
মানুষটা খুব বেশি কিছু চাইছে না, কিন্তু বরং কোনো একটা কারণে সে চলে যেতে চাইছে, সরে যেতে চাইছে। তাই নাগার্জুনের একেই বলেছেন অনুৎপত্তিকা ধর্মক্ষান্তি। আমি এক সময় যুক্তিতক্ক গপ্প নিয়ে ঋত্বিকের সঙ্গে খুব একটা ঝগড়া করেছিলাম। আমি সেদিন বুঝতে পারিনি যে আমি একজন বুদ্ধের সঙ্গে কথা বলছি। আমি সকাল, দিবস, রাত একজন বুদ্ধকে দেখেছি। বহুরূপীর যে দৃশ্যটা, হ্যাঁ, ওই যে সেই বহুরূপীর নাম চৈতন, হ্যাঁ, সে কালী সেজে যাচ্ছে, সেই দৃশ্যটা কিভাবে ওইখানে ইম্প্রোভাইজ করা, এবং এক এক করে বলতে বলতে শেষে নবারুণদা বলছিলেন যে আমি কত সময় তার সঙ্গে তর্ক করেছি, বিবিধ বিষয়ে নানা প্রশ্ন করেছি, তর্ক করেছি ইত্যাদি ইত্যাদি। আমি আসলে বুঝিনি যে আমি বুদ্ধির সঙ্গে তর্ক করছি, এবং সেই একেবারে অঝোর কান্নায় ভেঙে পড়ছিলেন। আমার এখনো ভাবতে কিরকম আশ্চর্য লাগে। এবং তার থেকে এরকম বলতেন প্রায় নবারুণদা যে ঋত্বিক নেই তো সেরকম সব সুস্থ এইসব পাল খিল্ল লোকজনদের সব বলতেন। আমি আর ভাষাটা ভালো ভাষায় বললাম যে এরা সব বাজারে করে খাচ্ছে। আরেকটা আমার খুব মজার ঘটনা হ্যাঁ, মনে পড়ছে। সেটা হলো যে এবার আমরা আমাদের দৃশ্য সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে বা দৃশ্য সংস্থার বিভিন্ন সহযোগী বন্ধুদের সংস্থা যারা, তাদের বিভিন্ন অনুষ্ঠানে না এই দুজনকে আমরা বলতাম সবসময় নিয়ে যাওয়ার কথা। কে কে যাবে? কে? নবারুণদা, সঞ্জয় দা। নবারুণদা বলতেন যে লোকে আজকাল জুটি করে, আগে থেকেই জুটি করতো, উত্তম সুচিত্রার জুটি, সুদেব জুটি করেছে সঞ্জয় আর আভাস। এইবার আরিয়াদহের একটা লাইব্রেরি, আরিয়াদহের ভিতরে একটা লাইব্রেরি, সেইখানে এরকম বর্ষাকাল ছিল, আষাঢ় শ্রাবণ মাস হবে, মানে বেশ তখন ভালোই বৃষ্টি নেমে গেছে কলকাতায়। আর সেই সময় ওদের ওই লাইব্রেরির একটা কত বছর পূর্তি হচ্ছিল, আমার ধারণা 100 বছর হচ্ছে। সেই একটা ওখানকার একটা পরিচিত সূত্রে তারা নবারুণ ভট্টাচার্য এবং সঞ্জয় মুখোপাধ্যায় এদের দুজনকে নিয়ে যেত। সূত্রটা দীপঙ্কর ভট্টাচার্য হবে। হ্যাঁ, হতে পারে হয়তো। এবার তারপরে এবার আমার মনে আছে যে দুজনেই দক্ষিণ কলকাতা, একদম এদিকে মানে দক্ষিণ কলকাতা মানে আহ নবারুণদা গল্ফ গ্রিন, সঞ্জয় দা কালীঘাট। এখান থেকে এতটা যাবে। তো আমি তাদেরকে আবার বললাম যে দেখুন এরকম ব্যাপার, একটা রাস্তা এরকম বর্ষার মধ্যে। তখন ওরা বললো যে আমি ওকে একটা ক্লু দিয়ে দিচ্ছি, তুমি এইটা দিয়ে ওনাকে বলো। তখন বলুন। তখন বললো যে এরকম, তুমি বলো যে ওরা এলে এখানে লাইব্রেরিতে যারা সই করে করে বই নিয়েছে নাকি বিভিন্ন সময় আর কি, আমরা পুরনো আমাদের রেজিস্টার দেখাবো, তাতে একজনের নাম আছে যেটা তুমি উল্লেখ করো। কার নাম? মানিক বাবু। এবং সেটা আমি তখন ওদের দুজনকেই বললাম, এবং আমি দেখেছিলাম কেউ আশ্চর্য, এরা এরপরে একটি কথা মানে উচ্চারণ পর্যন্ত করেননি। এবং কিছুক্ষণ পরে বললেন যে তাহলে মানে ওরা কি নিয়ে যাবে আমাদের, মানে মানে ভাবটা এরকম যে না নিয়ে গেলেও যেতে হবে আর কি, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েছে। তো ওরা নিয়ে যাওয়াটা অর্গানাইজ। তো এরকম একটা ঘটনা। তারপরে তো আমাদের সঙ্গে মানে দৃশ্য এই সংস্থার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিছু জয়েন্টলি পরপর 3 বছর আমরা ওখানে মানে সিনেমা দেখানো, ফিল্ম ফেস্টিভ্যাল করেছি আর কি। 3বারই ইনগরেট করেছেন মানে সঞ্জয় দা এবং নবারুণ দা। দৃশ্য একটা পত্রিকা বার করেছি কয়েকবার, সেই পত্রিকাটাও উদ্বোধন করেছিলেন এই দুজনেই, নবারুণ ভট্টাচার্য এবং সঞ্জয় দা। তো মানে এরকম মানে নানা নানা কথা মানে আজকে মনে পড়ছে। তো তারপরে আরেকটা বিষয়, যখন হারবার্ট যখন ছবি হলো, হারবার্ট যখন ছবি হলো, তো সেই মানে ছবিটাকে আমরা সেলিব্রেট করার জন্য আমরা তখন নবারুণদাকে মানে সত্য, তার আগে বোধ হয় নবারুণদার প্রথমবারের স্ট্রোকটা হয়েছে।
এবার আমরা তখন চিত্রকূট আর্ট গ্যালারিতে আমরা নিয়মিত দৃশ্য অনেকদিন থেকে অনুষ্ঠান করে, তো আমি নবানন্দাকে গিয়ে বললাম যে এরকম যদি চিত্রকূটে করা হয় তাহলে সে যদি যেখানে শুটিং কর না এরকম। সেদিন আমার মনে আছে কলকাতা প্রায় ভেঙে পড়েছিল চিত্রকূট আর্টে। সেই অনুষ্ঠানটিতে অবশ্য ছিলেন সুমন মুখোপাধ্যায় পরিচালক। সেই অনুষ্ঠানটা সঞ্চালনা মানে মূল মানে অন্যতম আলোচক ছিলেন মৈনাক বিশ্বাস এবং নবারুণদা নিজে। আর সেই সঙ্গে যারা উপস্থিত ছিলেন শিবাজী বন্দ্যোপাধ্যায় একজন, তারপরে প্রণব রঞ্জন রায় এসেছিলেন আর্ট হিস্টোরিয়ান, তারপরে বনশী মজুমদার এসেছিলেন, মৃণাল ঘোষ, এরকম রাঘব বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সব মানে অনেকে, অনিরুদ্ধ ল্যাগলিটারি, অনেকেই সমস্ত ছিলেন। সেক্ষেত্রে নবারুণদার সেই খুব খুব খুশি এই যে চারমিনার, যে চারমিনারের ফিল্ডটা নিয়ে নবারুণদার কিন্তু তার আগে স্ট্রোক হয়ে গেছে। তো আলোচনার পরে একটা বিরতি মানে চা পানের বিরতি হয়েছে। নবারুণদা বেরিয়ে এই চাটা খেতে খেতে বলছে, তাও তোমার একটা কন্ডম ছাড়া সিগারেটটা ফিল্টার। সেদিন আমরা নবারুণদাকে, আমরা সাধারণত নবারুণদা নিজেই চলে আসতেন, মানে একদম আনতে যাওয়া একেবারে পছন্দ করতেন না। তো সেদিন আমরা বলছিলাম যে এটা তো আজকে তো একটা সেলিব্রেটরি একটা ইভেন্ট এবং আপনার কাহিনী নিয়ে সেদিন আপনাকে আজকে আমরা নিয়ে আসবো। আর এটা আমাদের ব্যাক অফ দি মাইন্ড ছিল যে নবারুণদা অসুস্থ, ওরকম ভাবে নিয়ে আসাই উচিত এবং পৌঁছে দিয়ে আসা। সেই সময় যখন পৌঁছে যাচ্ছে সেদিন তো মানে আলোচনার ঝড়, সেখান থেকে নানা তাত্ত্বিক প্রসঙ্গের অবতারণা হলো, নানা বিষয় সেদিন। এবং সেদিন ওই ওখানে ওই ছবিতে একটি জায়গায় ছিল যে এরকম একজন পুলিশ অফিসার আর কি, একজন সাব ইন্সপেক্টর কি ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার, তিনি মিশেল ফুকো। হ্যাঁ, এরকম একটা কিছু জায়গা ছিল, সেটা নিয়ে শিবাজী বন্দ্যোপাধ্যায়ের অনেক, অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায়ের অনেক প্রশ্ন ছিল। তো তারপরে যখন আমরা ফিরছি, আমি নবরুণদাকে পৌঁছে দিতে যাচ্ছি, নবরুণদা তখন রাস্তায় আমাকে বলছে যে দেখ যে সমস্ত বিভিন্ন আলোচনায় এরকম বিদেশের এই সমস্ত তাত্ত্বিকদের কথা, যারা বিদেশের যে যে প্রধান প্রধান যে সমস্ত তত্ত্বাচার এরকম ভাবে নবানন্দ বলতো, যে তত্ত্বাচার্যদের কথা আসে, আমাদের যারা মানে স্থিতিশীল লোক বা আমাদের যারা বিভিন্ন ন্যায় দর্শনের লোক, বৌদ্ধ দর্শনের লোক, ন্যায় বৈশেষিক এইসব যে স্কুলগুলো, এইগুলো নিয়ে কিন্তু দেখ সেরকম ভাবে আলোচনা বা এগুলো নিয়ে সাহিত্যচারের বা আলোচনা সেরকম কিন্তু অবকাশ তৈরি হচ্ছে না, এরকম একটা উদ্বিগ্ন নবানন্দা সেদিন মানে একটা কথায় সেদিন শুনেছিলাম। এবং তারপরে বেশ কয়েকবার নবানন্দাকে মানে আমি করতাম আর কি। তো সেই সুবাদে তখন বেশ মানে বিজন ভট্টাচার্যের গল্প শুনেছি এবং ওই যে ঋত্বিকে মানে একজন মানুষ তিনি মানে বই কথা পড়ছে আর কটা বই পড়ছে দর্শনে, হ্যাঁ, সেটা নিয়ে একবার নবানন্দা আশ্চর্য রকম ভাবে বলেছিলেন যে এরকম একটা মানুষ ওইরকম একটা যে মানে ওরকম একটা মানে সবসময় সেটা এরকম তাড়িত আর কি, এরকম ভাবে তার একটা কোয়েস্ট। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আনাড়ির নারী জ্ঞানে আমার মনে হয় অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বই, মানে এটাও আমার অদ্ভুত কোইন্সিডেন্সের মতো মনে হয়। দুটো প্রবন্ধ আছে ওখানে পর পর, একটা প্রবন্ধ যেটা প্রায় মানে প্রভার্বিয়াল হয়ে গেছে, যে পেট্রোল দিয়ে আগুন নেভাবার স্বপ্ন, তার ঠিক আগে আছে জনগণের উৎসব, কাগ্রামের জগন্নাথ দেবী। হ্যাঁ, এই দুটো প্রবন্ধ পর পর আসার মধ্যে আমার কিরকম অদ্ভুত একটা মানে আশ্চর্য একটা অনুভূতি হয় আর কি। দেখবেন ওখানে একদম স্পষ্ট নবারুণ ভট্টাচার্য কিন্তু লিখছেন যে মানে ওই সনাতন ধাত্রিক কথা আসছে বা কলকাতার সেই সব
লোকশিল্পীরা যারা বিদেশ যাচ্ছেন তাদের কথা আসছে, সে সমস্ত আছে। কিন্তু ওখানে পুজো প্রসঙ্গে মানে ওই যে জগদ্ধাত্রী পুজো প্রসঙ্গে প্রথমে জগদ্ধাত্রীর যে মিথোলজিক্যাল কাহিনী সেটা, এবং তারপরে ওই যে লোকাচার সম্মত যে পুজো, যে লোকাচার দেশাচার সম্মত যে পুজো আর কি, এবং তারপরে এই পুজোকে কেন্দ্র করে যে একটা মানে অর্থ ব্যয়, সেই অর্থ ব্যয় দিয়ে মানে গ্রামের কাজে লাগতো, সেই প্রসঙ্গও আছে। কিন্তু এই যে লোকাচার সম্মত পুজোর প্রসঙ্গ এবং এই যে লোকাচার দেশাচার, এই যে পুরাণ কল্প, এই যে পুরাণ তার কাহিনী, তার যে শাখা প্রশাখা বিস্তার, এই যে ভারতীয়রা যে পুরাণ এবং ইতিহাসের মধ্যে যে মানে ইতিহাসকে তো মানে ভারতীয় বলা হয় যে ভারতীয়রা প্রাচীন ভারতীয়রা ইতিহাস লিখতে পারতেন না। তারা ইপিকোয়া সেই বিষয়টাকে তারা একেবারেই একটা অন্য অর্থে ব্যবহার করতেন। তো আমার মনে হয় যে এই প্রাগ্রামের জগন্নাথ পুজোর প্রবন্ধটা মানে আশ্চর্য। সেখানে ওই বলির আগে ওই যে একটা নৃত্য মানে ঢাকের একটা সে মাতন বাজি, সেই নৃত্য, এই সমস্ত, এবং আহ এই এই যে মানে একটা 1981 সালে উনি ওই প্রাগ্রামে গিয়েছিলেন আর কি। এবং তার মধ্যে এসছে যে ওই যে মানে পুরো সেখানে যারা পালা গান গাইছে তাদের মধ্যে কেউ হয়তো মুসলমান পরিবার থেকে, যারা কবির লড়াই এসছে তাদের মধ্যে কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ সীতা সুন্দরের পালা গাইছে, হ্যাঁ, কেউ হয়তো সীতার বনবাসের পালা গাইছে, তাদের মধ্যে কেউ হয়তো মুসলমান। এই যে ট্র্যাডিশনটা, এইটার সাথে এর পরের প্রবন্ধে যারা উদ্দিষ্ট যে সমস্ত মানুষ যারা মানে একটা স্বপ্ন নিয়ে একটা স্বপ্ন তাড়িত হয়ে 70 দশকে ওখানে ওই যে শ্রী কলোনির একজন মেয়ের বাবা, যিনি ওই যে পেশায় কম্পাউন্ডার, যার সাথে বলছেন যে ওই বাসে দেখা হয়ে যায়, মানে হুম হুম আমি পরের প্রবন্ধের কথা বলছি যে মানে পেট্রোল দিয়ে আগুন নেভাবার স্বপ্নের কথা, তার সাথে দেখা হয়ে যায় ওই শ্রী কলোনিতে। সেখানে কিন্তু নবারুণদা ভয়ঙ্কর অভিযোগ আনছেন সরাসরি যে এই যে হত্যাকাণ্ড ঘটেছিল দক্ষিণ কলকাতার, এই হত্যাকাণ্ডে কিন্তু কোনো মানে সরকারি সন্ত্রাস ঘটেনি, বা কোনো সরকারি শাসন ক্ষমতায় যারা, সেই শাসক দল এই হত্যাকাণ্ড ঘটায়নি। সেই সময় যারা বামপন্থীদের মধ্যে বড় শরিক ছিলেন তাদের একটা কর্মকাণ্ডের অভিযোগ কিন্তু নবানন্দা সেই সময় এনেছেন, এরকম একটা প্রশ্ন। এবং দ্বিতীয় কথা বলছেন যে সেই সময় তাদের যে সাধারণ সম্পাদক ছিলেন, যিনি রাজ্য সম্পাদক ছিলেন, তার কথা যে পুলিশ কি তবে পারছে না, আমাদের হাতে ছেড়ে দিক, এরকম ভাবে কিছু বক্তব্য। তো আমি আমি এই মানে আমি এই কাজিয়ায় রাজনৈতিক কাজিয়ায় যেতে চাইছি না। আমি বলতে চাইছি যে এই দুটো প্রবন্ধের অদ্ভুত ভাবে সমাবেশ, যে মানে আমার মনে হয় যে যে নবারুণদা অনেক দিন থেকেই যেরকম ভাবে তিনি ইন্ডিয়ান এস্থেটিক্স এর কথা বলছেন বা এই মাইথোলজির কথা বলছেন, এই দেশাচার লোকাচার এই সমস্ত কথা বলছেন, এবং ওই যে মডার্ন প্রোগ্রেস এই ধারণাগুলোর সঙ্গে যারা ওই বিষয়গুলোর মধ্যে দিয়ে যারা ভাবছেন যে এই পথেই মানে পৃথিবীর ক্রমমুক্তি আর কি, তাদের উপরে একটা দূরত্ব তৈরি হচ্ছে। এই যে লোকজীবন, মানুষের জীবনযাত্রা, তার সাথে কোথাও একটা বুঝতে পারার একটা অভাব তৈরি হচ্ছে। মানে ওই গ্রামের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে এই প্রবন্ধটা পর পর আসার মধ্যে আমার কিরকম অদ্ভুত একটা আহ মানে মানে এর গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক আছে বলে আমার মনে হয়। যে যারা ওইভাবে ভেবেছিলেন যে মানে তারা এই দেশকে লিবারেট করবেন, মানুষের দুঃখ দূর করবেন, কিন্তু সেই মানুষের যে কাহিনী, তাদের যে পুরাণ কাহিনীর মধ্যে দিয়ে তারা বড় হয়েছে, তাও একটা বিচ্ছিন্নতা বোধ হয় তৈরি হয়েছিল। সেটা কিন্তু, এবং যেটা ওর ঋত্বিক প্রসঙ্গে যে বক্তব্য, যে ঋত্বিকের মধ্যে যে যে বারবার এরকম আহ আগমনী গান, দুর্গার গান, যে যে নিতার জন্ম জগদ্ধাত্রী
জন্য, এবং এই জগদ্ধাত্রী আবার দেখুন এখানে ফিরে আসছে। তো এই বিষয়টা কিন্তু এটা কোথাও দিকের মধ্যেও ছিল, যেটা দেবশ্রী বলছিলেন, দেবশ্রী বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে নবারুণ ভট্টাচার্য তো শুধু একজন অত বড় মাপের লেখক নন, মানে সেই সঙ্গে সঙ্গে একটা মানে একটা কালচারাল হিস্ট্রিরও একটা তিনি প্রতিনিধি আর কি, একটা রিপ্রেজেন্টিং কালচারাল হিস্ট্রি, একটা কালচারাল মিডিউ, একটা মানে মানে কালচারাল একটা সাংস্কৃতিক যে একটা মানে কি বলবো একটা উত্তরাধিকার বা একটা আর্টিস্টিক এক্সপ্রেসিভিটির যে একটা ইতিহাস, সেই ইতিহাসের কোথাও একটা উনি প্রতিনিধি, যেখানে তার একটা দিক হয়তো বিজন ভট্টাচার্য, একটা দিক হয়তো ঋত্বিক ঘটক, একটা দিকে যুবনাশ্য, মহাশ্বেতা দেবী, এই যে একটা এবং এই একটা সময়ের কলকাতা, যেখানে সেই স্বপ্নতারিত আপনি দেখুন ওর পরের দিকের লেখা যে মহাজানের আয়না, সেই মহাজানের আয়নায় যেখানে উজ্জ্বলী সেই একের পর এক নদী পেরিয়ে চলে যাচ্ছে, তার পথে সেই একটা বন পড়ছে, একটা অরণ্য পড়ছে, জঙ্গল পড়ছে, জঙ্গলে কারা এসে আশ্রয় নিয়েছিল, নকশালরা আশ্রয় নিয়েছিল, এবং মানে উজ্জ্বলীকে তার যে স্বামী ছেড়ে গিয়েছে, সেই স্বামী সেই সময় পুলিশকে, সেই সময় শাসক দলের যারা মাতব্বর, তাদেরকে সেই অরণ্য সেই জঙ্গলের রাস্তা দেখিয়ে দিয়েছিল কোথায় ওই রেবলরা, ওই বিদ্রোহীরা কোথায় মানে আশ্রয় নিয়েছে। সেই বিষয়টা দেখুন ওই মহাজনের আয়না গল্পে আবার কিরকম আশ্চর্যভাবে ফিরে এলো, কিন্তু আবার ওই উজ্জ্বলীদের জীবন, উজ্জ্বলীর ছেলে বুটবুটকে অ্যাসিস্ট্যান্ট, এইসব মানুষের কথা, তাদের জীবন, তাদের জীবনে একটা আয়নার স্বাদ, ওই আয়না থেকেই তারপরে গল্পটা ট্রিগার অফ করছে। হ্যাঁ, এবং কিরকম সেই সেই বিষয়গুলো মানে নবানন্দের সাথে কথা বলতে গেলে তখন ওই স্মৃতি মানে ওই যে গ্যারেজটা প্রথমে তো আশুবন্ধন দোতলা জায়গাটা হয়নি, প্রথমে তো ওই গ্যারেজে তখন নবানন্দ বসতেন আর কি। নবানন্দকে ঘিরে চেয়ার টেয়ার থাকতো, টেবিল ছিল, ওই ওখানে কিন্তু ভাষাবন্ধন দপ্তরের সূচনা বা কাজ শুরু ওখান থেকে। তারপর তো ভাষাবন্ধন ওই দোতলা সেই জায়গাটা হলো আর কি বিজয়গড়ের ভিতরে। সুদীপবাবু, আপনি একটা আহ, প্রসঙ্গের উল্লেখ করলেন যেখানেতে হারবার্ট সিনেমাটি সুমন মুখোপাধ্যায় করেছিলেন এবং নবারুণ সেখানে দেখতে যান। তো হারবার্ট সিনেমাটা আমার আমি বলবো আমার জীবনে দেখা একটা অন্যতম সেরা সিনেমা। আমি গল্পটা অবশ্য তার পরে পড়েছি, আমি যখন অনেক ছোট ছিলাম আমি গল্পটা তার পরে পড়েছি। আম, কিন্তু নবারুণ নবারুণ বাবুর কেমন লেগেছিল? লেখাটার মধ্যে তো একটা আহ, রাজনীতি কাজ করছে, একটা দর্শন কাজ করছে, একটা ওনার সারা জীবনের যেটা আমার মনে হয়েছে বিভিন্ন জায়গায় উঠে এসেছে, সেই যে এম্পাওয়ারমেন্ট অফ এমন লোকজন যাদের কথা কেউ লেখেনি কোনোদিন, যাদের যাদের আজ এই এই ধনতান্ত্রিক সমাজ থেকে বিচ্যুত করে রাখা হয়েছে, সেই বিচ্যুতিটাকে উনি একটা এমন এম্পাওয়ারমেন্টের জায়গায় নিয়ে গেছেন, সেটা অলমোস্ট লাইক সাররিয়াল, সেটা একটা ম্যাজিক রিয়েলিজমের মতো। তো সেরকম একটা খুব কমপ্লিকেটেড যে বিষয়, ঠিক আছে, সেই যে একটা ম্যাজিক রিয়েলিজম, সেটা সুমনবাবু অদ্ভুতভাবে সেটাকে সেলুলয়েডে তুলে ধরেছেন। এবং সেখানে কলকাতা ব্যাপারটা, মানে ধরুন কলকাতা তো অনেকেই অনেক অনেক আমাদের কলকাতার ফিল্ম মেকাররা কলকাতা নিয়ে কাজ করেছেন, কিন্তু উনার ওই কলকাতার মধ্যে একটা নবারণীয় গন্ধ আছে, যে গন্ধটা কিন্তু আমি মানে গল্পটা পড়ার আগেই পেয়েছিলাম, যেটা আমার খুব ইউনিক লেগেছিল। যে ওটা আমার ছোটবেলার কলকাতা, ওটা সেটা পুরনো কলকাতা, যেটার মধ্যে ঠিক সেই 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 কলোনিয়ালিজমটা আছে, অথচ অথচ তার একটা ক্ষয়ও আছে, একটা অদ্ভুত ব্যাপার। এই অদ্ভুত ব্যাপারটা উনি তুলে ধরতে পেরেছিলেন বলে আমার মনে হয়েছিল। নবায়ন বাবু কি মনে করেছে? আমি আপনাকে বলি একটু, সেটা হচ্ছে যে দেখুন মানে নবারুণদা মানে আপনি যেটা বললেন যে যেসব মানুষ যাদের সেভাবে এম্পাওয়ারমেন্ট হয়নি, বা যেসব মানুষ যারা সেভাবে মানে যারা না যথাযথ মানুষ বলা চলে, যাদেরকে না আমরা একদম, এবং আমার মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে ওই মানুষটার সঙ্গে মানে আমি নবারুণদার কথা বলছি, নবারুণ ভট্টাচার্যের কথা, তার সঙ্গে কথা বলতে বলতে আমার এটা আরেকজনের ক্ষেত্রে ভীষণভাবে আমি পরে বলবো এটা নিয়ে, যে আরেকজনের ক্ষেত্রে ভীষণভাবে এটা আমার মনে হয় সাংঘাতিক ভাবে সত্যি, সেটা বাদল সরকার।
তো এবং নবারুণদার এই জন্য একটা অপরিসীম শ্রদ্ধা জন্মে উঠে। তো এই যে নামানুষ আপনি যাদের কথা বলছেন, যে যারা এই কোথাও আমাদের এই তথাকথিত সভ্য সমাজের বৃত্তের বাইরে, অল্প আয়, নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত বা তারও বাইরে, একেবারে আমরা সে অর্থে যাকে বলি মার্জিনাল, নবারুণদা কিন্তু চিরদিন এদের জন্য লিখেছেন। এবং ওর ওই দেখাটা তো আশ্চর্য। মানে ওই যে কলকাতার ভেতরে আর একটা শহর, তারও ভেতরে এক এক একটা লেয়ারের পর লেয়ার, যেন স্তরের পর স্তর, এই যে বহুস্তরীয়, যে মানে একটা শহরের, যে কারণে আপনার মনে হচ্ছে যে ওই রিয়েলের মধ্যেই রিয়েলের এমন এক্সটেনশন আছে যে আপনার মনে হচ্ছে যে সেই রিয়েলিটিকে কোথায় যেন ছাপিয়ে গেছে আর কি। এবং আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অমিয়ভূষণ মজুমদার একটা লেখায় বলেছিলেন হার্বার্ট প্রসঙ্গে, উপন্যাসে কোনো পূর্বাপর নেই বা পারম্পর্য এভাবে নেই, কারণ এটা একেবারে একটা স্বতন্ত্র একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর কি, হ্যাঁ। এবং নবারুণদা একটা গল্প করেছেন, মানে সেদিনের অনুষ্ঠানেও খানিকটা বলেছিলেন, পরে এটা বলতে গিয়ে, মানে জায়গায় বলতে গিয়ে আমি শুনেছি নবারুণদার বলা যে হার্বার্ট যখন উনি লিখছেন, যখন লেখাটা শেষের দিকে, ওনার কিন্তু শরীর খুব খারাপ হতে শুরু করে। এবং হার্বার্ট লেখার পরে, এটা আমাদের কাছে বোধহয় রেকর্ডিং আছে এই বলাটা, যে একদম অসুস্থ হয়ে পড়ছিলেন, মানে একদম যাকে বলে বিছানা ধরা, মানে একদম জ্বর এবং আরো নানা রকম কমপ্লিকেশন। তখন নবারুণদার অনেক অল্প বয়স আর কি। কারণ হার্বার্ট বেরিয়েছিল কত সালে, আর অনেক 92 93 92। হ্যাঁ, এবং আর সিনেমা হলো 2000। 2000, হ্যাঁ। তো এইবার মানে আশ্চর্য দেখুন, এই মানে ও নবানন্দটা বলতেন যে আমি একদম লিটারালি অসুস্থ হয়ে পড়েছিলাম। এবং সেদিন যখন উনি বলছেন, মানে যখন ওই আলোচনাটা হচ্ছিল আর কি, তো উনি দুটো তিনটে কথা বলেছিলেন, যে এক, ওর স্নেহভাজন, উনি খুবই মানে হাইলি রেট করতেন, মানে সুমন মুখোপাধ্যায়কে খুব উচ্চ ধারণা পোষণ করতেন। তো সেদিন ছবিটা সুমন মুখোপাধ্যায় করতে চেয়েছেন বলেই উনি রাজি হয়েছেন, সেদিনের অনুষ্ঠানে আলোচনায় উনি বলেছিলেন এটা। এবং ওই মানে হার্বার্ট সরকারের চরিত্রে ওর শুভাশিস মুখোপাধ্যায়কে মোটামুটি পছন্দ হয়েছে। ওর একটু মানে দুঃখ হয়েছিল যে ছবিটা মানে আর একটু, মানে উনি সেদিন অনুষ্ঠানে বলেছিলেন, মানে এটা আমি বলছি না, যে মানে জিনিসটা এটা বোধহয় আমাদের কাছে তোলা আছে। তো সে ওর একটু দুঃখ ছিল যে ছবিটা আরেকটু যদি চলতো, কিছুদিন আর যদি লোক দেখার সুযোগ পেত, তাহলে হয়তো। তো পরে আমার সাথে এই ছবিটার যিনি প্রযোজিকা আর কি, অবন্তী চক্রবর্তী বোধহয় চক্রবর্তী। অবন্তী। চক্রবর্তী, হ্যাঁ। পরে তার সঙ্গে আমার একটা কথা চক্রবর্তী, বলার সুযোগ হ্যাঁ। হয়েছিল। তখন তিনি আমার এক বন্ধুর আবার বন্ধু ছিলেন, সেই সুবাদে। তো আরো মানে তিনিও মানে এই মানে নবানন্দার এই মানে মানে এই এই খেদ আর কি, যে আর ছবিটা যদি মানুষ আর দেখতে পাবে। কিন্তু তত দিনে ক্রমশ না নবানন্দা বলে এইভাবে বললে নবানন্দা, মানে কি বলবো, মানে পাত্তা দিত না। মানে উনি বাদলবাবু সম্পর্কে বলেছিলেন যে যে এই যে মানে যে এই যে সর্বস্ব পণ করে মানুষের জন্য কাজ করার যে একটা মানে ডিটারমিনেশন, সেইটা বাদলবাবুকে কোথাও নিয়ে গেছিল এরকম একটা মিথিক্যাল প্রপোর্শনে। আমার এই শব্দটা মনে আছে, এই ইংরেজি শব্দটা ব্যবহার করেছিলেন, মিথিক্যাল প্রপোর্শনে। বাদল সরকারকে একটা মিথিক্যাল প্রপোর্শনে আমাদের চোখে তখন নিয়ে গিয়েছিল। আর নবানন্দাকে তো মানে কি বলবো, যে আমাদের চোখেও যে উনি ততদিনে মানে আমরা মানে উনিও ওইরকম একটা মিথিক্যাল প্রপোর্শনে চলে গেছেন। মানে আমরা তো সত্যি বলতে কি, মানে আমার বন্ধু ভাই দেবশ্রী একটু আগে যে বলছিল যে যে আমাদের সময়কার আইকন, মানে সত্যি বলতে কি আমরা মানে দেবশ্রী আমাদের চেয়ে একটু ছোট, কিন্তু আমরা তো মানে কাউকেই দেখিনি। আমরা তো সৌম্যবাবুকে দেখিনি, আমরা উৎপল দত্তকে সেভাবে দেখিনি। মানে আমি বলছি যে সক্রিয় যারা দেখতে পেয়েছিলেন, আমরা
অজিতীশকে সেভাবে দেখতে পাইনি আমরা। মানে মানে ওই যে মানে বিজন ভট্টাচার্য নেই, শেখর চট্টোপাধ্যায়কে দেখিনি আমরা। ধরুন বা সত্যজিৎ রায় কত বয়স তখন, আমরা তখন স্কুল পড়ুয়া, তখন সত্যজিৎ রায় মারা যাচ্ছেন। ঋত্বিক তো বা আমার জন্মের আগে ঋত্বিক মারা গেছে ৭৬ সালে। তো এবার ধরুন মৃণাল সেনকে একমাত্র আমরা দেখেছি, কিন্তু তাও মৃণাল সেন খুব একটা সক্রিয় নন। লাস্ট ২০০১ না ২ ছবি বানিয়েছে ওই আমার ভুবন, তারপরে আর মৃণাল সেনকে আমরা খুব একটা সক্রিয় দেখিনি। তো সেইভাবে তো আমরা যাদেরকে ওইভাবে লিখছেন, যাদের কথা দেবশ্রী বলছিলেন, এই যে হিমাঙ্গ বিশ্বাসের কথা, দেবব্রত বিশ্বাসের কথা, মানে এদের নিয়ে যে একটা মানে মানে কোনো সেলিব্রেট করার সুযোগ এইরকম, মানে যাদের নিয়ে সেলিব্রেট করা যায়, একটা সেলিব্রেটরি স্পেস তৈরি করা যায়, সেই মানুষগুলোকে তো আমরা কাউকেই দেখিনি। নবারুণদাকে ঘিরে আমাদের একটা মানে কি বলবো, মানে নবারুণদার একটা বই বেরোচ্ছে মানে মানে সেটা নিয়ে জল্পনা ছিল, সেটা নিয়ে কত রকম আমাদের মানে উৎকণ্ঠা ছিল। বইটা হাতে পেলে দ্রুত মানে পড়ার একটা উৎসাহ কবে। স্ক্রিপ্ট ঋত্বিকের খুব অন্যরকম ব্যাপার। স্ক্রিপ্ট হচ্ছে পাল্টাচ্ছে, আগের রাত্রিরেও পাল্টাচ্ছে, এবং তারপর দিন সকালে আরেকটা প্রক্রিয়া শুরু হচ্ছে। শুটিং শুরু হওয়ার ২ ঘন্টা আগে থেকে ঋত্বিকের একটা বিখ্যাত পায়চারি ছিল, আমার সেটা মনে আছে। একটা তখন বোধহয় খুব একটা ডিসিপ্লিনড একটা পোশাক পরার ইচ্ছে হয়েছিল, একটা সাদা শার্ট আর একটা খাকি প্যান্ট পরে ঋত্বিক সেই মাথার চুল এই জায়গাটা এরম করতে করতে একা একা হাঁটছে, ঠিক একটা বাঘ যেভাবে খাঁচার মধ্যে হাঁটে। এই সময় কিন্তু মাথার মধ্যে ফিল্মটা তৈরি হচ্ছে। এখানে এসেছি, ওদের কাছে আছে, ওখানে বইটা রেখেছি, এই সমস্ত নানা কিছু আর কি। মানে সেদিক থেকে নবারুণদা কাছ থেকে ওই হারবার্ট নিয়ে শোনা, একটা সময় বলা, এবং সেদিনও কিন্তু নবারুণদা মানে প্রায় চোখে জল এসে গিয়েছিল। একদিন হারবার্ট নিয়ে বলছেন যে, এবং আমার মনে আছে ওই কথাটা, যে বলছেন যে এতগুলো ছেলে, এতগুলো তৎতাজা তরুণ ছেলে, এরা কত ব্রিলিয়েন্ট, এরা কি অসাধারণ সমস্ত কাজ করতে পারতো, এরা সব চলে গেল, এরা অল্প বয়সে চলে গেল, এদের প্রাণ চলে গেল, কেউ মনে রাখলো না, কেউ মনে রাখলো না। এটা কিন্তু সেদিনের অনুষ্ঠানে আহ বারবার, সেদিন বার কয়েকই কথা বলেছিলেন। এবং এবং এটা আমার এখনো মনে পড়ছে যে এই দশকের ছেলে তরুণ তাদের, এবং নবান্ন নিজে মানে এই লেখাটা মানে উৎসাহ দিয়ে আগুন নেভাবার স্বপ্নে প্রথমেই নবানন্দা এই যে বলছেন না, যে প্রথমেই বলা দরকার সত্তরের বিপ্লবী রাজনীতি বলতে যা বোঝায় তার সঙ্গে আমার সম্পর্ক স্পষ্ট ছিল, মূলত কবি ও গদ্যকার হিসেবে। রাজনীতির থিওরি, তার প্রয়োগ, বিশ্লেষণ, ওই নকশাল আন্দোলন বললেই হয় না, এদের এই লাইন, ওদের ওই লাইন ছিল, ওদের ওই লাইন ছিল, এত সালে এত তারিখে ওরা এই ঘোষণা করেছিল, এত সালে অমুক টিম কোন ফ্রন্টিয়ারে এই ওদের এটা বেরিয়েছিল, এই ডকুমেন্ট বেরিয়েছিল, এই নথি বেরিয়েছিল, এত ইন্টারন্যাশনালের ওই এততম ইন্টারন্যাশনালের ওই নবানন্দা কিন্তু সেটা খুবই নাকচ করেছে, যে ওইভাবে যুক্ত ছিল। একজন কবি ও গদ্যকার, একজন কবি, একজন লেখক, তিনি একটা বিষয়কে যেভাবে দেখেন, সেটা অবজেক্টিভলি দেখেন না এমন নয়, কিন্তু তার মধ্যেও যে বললাম আরো স্তর, আরো অনেকগুলো স্তর পেরিয়ে তাদের দেখা আর কি। তো সেই সেই কথা সেদিন বলছিলেন। এবং হারবার্ট ওনার বেশ আশা, মানে উনি খুব আশান্বিত হয়েছিলেন আর কি। কারণ উনি তো খুব মানে বিরক্ত হতেন আর কি। মানে আমার মনে আছে ২০০৪, ৫, ৬ এরকম সময়গুলোতে, ৭, ৮, এবং আমি ওনাকে দেখেছি। ও আরো একটা ঘটনা আমি আমার মনে পড়ছে, আমি পরে ডিটেইল বলবো। সেটা বোধ হয় আমি সালটা এক্ষুনি মনে করছি ২০০৭ কি ৮ হবে। আহ, ওই যে ১৯৭৪ সালে ওই কার্জন পার্কে তখন বাদ প্রবীর ভট্টাচার্য দত্ত। করতেন, হ্যাঁ। হুম। এবং ওখানে সিলুয়েট দলের প্রবীর দত্ত ওই পুলিশের লাঠি চার্জ, ব্যাটন চার্জে পেটে আঘাত পায় আর কি। এবং তিনি পরে মারা যান। এবং পুলিশ রিপোর্টে লিখেছিল, অফিসিয়াল রিপোর্টে, যে
অতিরিক্ত ভোজনের ফলে, অধিক ভোজনের ফলে ওই আঘাতটা সহ্য করতে পারেনি। তো এইটি নিয়ে তো আমি তার আগে শুনেছিলাম ভয়ঙ্কর ভাবে বাবুলবাবুর কাছে, কারণ বাবুলবাবু তখন উপস্থিত ছিলেন, দেখেছিলেন সেই হত্যাটা, এবং তারপরে ওটা একটা করে শনিবার ওখানে অনুষ্ঠান হতো, এবং তারপরে একটা শনিবার জায়গাটা ঘিরে রেখে কিছু করা যায় না। এবং ওরা বলতেন সেই সময়, পরে আমি নবারুণদার মুখে কথা শুনেছি যে অভূত জরুরি অবস্থা। তো পরে তখন ওরা গেরিলা কায়দায় ওখানে ঢুকে গিয়েছে কার্জন পার্কে, মানে পালন সরকারের দল শতাব্দী ঢুকে গিয়েছিলেন, এবং ওই মিছিল ভেতরে ওইভাবে ঢুকে মঞ্চস্থ করছে, মানে ওই অঙ্গন মঞ্চে ওখানে প্রযোজনা শুরু হয়ে গিয়েছে। মানে যিনি প্রথম ঢুকেছেন, বাদলবাবু নিজে প্রথম ঢুকেছেন, যদি একদম মানে মানে কি বলবো, একেবারে পুরোভাগে দাঁড়িয়ে যাকে বলে নেতৃত্ব দেওয়া, যদি প্রথম আক্রমণ আসে, উনি গিয়ে প্রযোজনা শুরু করে দিয়েছেন একেবারে, বাকিরা এসে ক্রমশ জয়েন করছে। তো এই স্মৃতি অমারুদ্দার খুব মানে সেই সময় শহরে কাইফিয়া আজমি এসেছিলেন, হ্যাঁ, এবং অম্বেতের বিরুদ্ধে কমিটি হয়েছিল, সেটা সম্পাদিকা ছিলেন তাবানা রাজনী। তো নবারুণদার খুব মানে খুবই স্ট্রংলি নবারুণদা, এবং এই প্রবীর দত্ত যেদিন মানে শহীদ হন বলছি, যেদিন প্রবীর দত্ত মারা যান, সেই সভায় নবারুণদা বক্তৃতা দিয়েছেন। তো সেই সভার আগে, অব্যবহিত আগে আমার ওনাকে শুট করা, যেহেতু আমি বাদুল্লার সাথে কাজ করছিলাম, তখন উনি খুব বলেছিলেন তখন, সেই সময় আমি তখন হারবার্টের কাছে করছি। তারপরে না অরুণদা বলবেন আর কি ওই প্রবীর দত্তের স্মরণে। তো সেদিনও তখন বলেছিলেন যে মানে মানে এই আজও খেয়াল করে দেখ, এরকম ভাবে তো মানে এদের নিয়ে মানে কেউ কেউ ভাবলো না, মানে এদের কথা কেউ মূল্যায়ন করলো না। এই মানে এই কিছু কিছু মানে উনি বলতেন এই বামুন আর বর, ড্রফদের মানে দৌরাত্ম দেখবো আর কি, বামনদের মানে এই সমস্ত বড় বড় হাত পা নাড়া, এই সমস্ত দেখে ক্লান্ত লাগে রে, এরকম একটা। তারপর ওখানে যেটা বলেছিলেন, আমি সেই প্রসঙ্গে আর পরে বলবো, মানে নবারুণ ভট্টাচার্যের একটা টিপিক্যাল একটা মানে সেটা নবারুণ ভট্টাচার্যেরই একটা মানে সেটা আর কেউ সেটা শেয়ার করে না, মানে একটা সেটা ড্রাই সেন্স অফ হিউমার, কিন্তু সেটা সেন্স অফ হিউমার নয়, সেটা খুব অ্যাটাকিং একটা মানে ক্রিটিক করছে, অথচ একজন হাসছে, কিন্তু সে হয়তো বুঝতে পারছে না, একটু পরে রিয়েলাইজ করছে যে সে বোধহয় নিজে মানে মানে সে নিজেকেই হয়তো ক্রিটিক করছে, কিন্তু সে হাসছে, মানে যে রিডার বা ভিউয়ার মানে যদি ফিল্ম হয়, তো সেক্ষেত্রে এটা খুব চমৎকার। মানে যেমন এই যে হারবার্টকে বাজ পাখি বলে মানে ইয়ে করে তার পাড়ার ইয়েরা, প্রতিবেশীরা বা ব্যান্টার। পাড়ার, হ্যাঁ, এবার বাজ পাখি কিন্তু একটুখানি যদি ভেবে দেখা যায়, সত্যি বাজ পাখি হারবার্ট ইয়েতে চিন্তার থেকে সবকিছু দেখে, যেগুলো একটু উন্নত দেশের মানে এই সেখানকার সেন্স অফ হিউমারটা আলাদা, মানে সেখানে এই ধরুন একই সিচুয়েশন, অলমোস্ট একই সিচুয়েশন আমি বলছি, কেননা হারবার্টও একটুখানি একটুখানি বর্ডারে, সে বর্ডারে নিজেকে একটুখানি সরিয়ে রাখে আর কি, মানে সে মেইন স্ট্রিমে যেতে চায় না, আর মেইন স্ট্রিমের লোকেরা তাকে একটু অন্যভাবে দেখে। সেরকমই আমি একটা দেবশ্রী জানে সেই ছোট একটা লেখা লিখেছিলাম, এই টার্কোভস্কির স্যাক্রিফাইসে যে ডমিনিকো বলে যে ক্যারেক্টারটা আছে, যেটা আর্লেন্ড জোসেফসন অসাধারণ করেছেন, সেই ক্যারেক্টারটাকে এবার ওকে মজা মানে একটা ইয়েতে ওকে মানে একটা জায়গায় তাকে ইটালিয়ান যে এরা মানে একটুখানি এলিট ইটালিয়ানরা তাকে মানে ব্যঙ্গ করছে, মানে সে তো তার মানে পুরো পরিবারকে 7 বছর ধরে লকড ইন করে রেখেছিল আর ইয়ে করে, তো এবার তারা তাকে ব্যঙ্গ করছে,
করে ব্র্যাভো ডমিনিকো বলছে। এবার এই যে ইয়েটা আর কি, মজা করাটা তাকে নিয়ে, যে ব্রাভো ডোমিনিকো। হ্যাঁ, নবারুণের মানে আপনি যেটা বললেন সেটা খুব ইন্টারেস্টিং। আমার একটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে যে এই যে মানে কোলোকিয়াল, একদম যেটা কোলোকিয়াল যাকে বলে, সেই কোলোকিয়ালের মধ্যে কোনো বাধাবোধন নেই, কোনো ডিসক্রিমিনেশন নেই। সাধারণ মানুষ যে ল্যাঙ্গুয়েজে কথা বলে নবারুণ সেই ল্যাঙ্গুয়েজ লিখেছেন। সেই ল্যাঙ্গুয়েজটাকে তো ফিল্টার করার কোনো মানে নেই, বা সেই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের যেটা একদম তথাকথিত এলিটিজম, সেটার ফিল্টার করার কোনো মানে নেই। এটা তো একটা কাইন্ড অফ, তুমি বলতে পারো যে শিল্প বিপ্লবের লেজুর, যখন মনে করা হয়েছে যে মানে ধনিক হওয়াটা অনেক অনেক বেশি কাঙ্ক্ষিত, এবং তার একটা যে পলিশ, সো কল্ড পলিশ, সেই পলিশটাকেই ভালো বলে এবং বাকিটাকে সমস্তটাকে ডিসকার্ড করে দেওয়া, সেই জায়গাটার অন্য দিক, কাউন্টার জায়গায় দাঁড়িয়ে নবারুণ লিখছেন যখন, তার মধ্যে হিউমার আছে। কিন্তু তুমি এটা খুব ভালো বললে, হিউমারটাকে একটা আক্রমণের অস্ত্র হিসাবে ইউজ করা দেখিনি। মানে হিউমার আছে, অথচ তার মধ্যে যে জ্বালাটা আছে, সেই জ্বালাটা কিন্তু বুঝতে পারবে তুমি পড়লে, সে যে কেউ, সেটা তোমার গায়ে লাগুক কি না লাগুক, তুমি বুঝতে পারবে। আমি একটা উদাহরণ দিচ্ছি: যত নারী যত নর পড়িয়া নবনীধর, উরু উরু মনে দেয় হামা, ফেতানো লুকিয়ে থাকে, পাখনা গুটিয়ে রাখে, তার গায়ে কেন ছেঁড়া জামা। এইটার মতো একটা আঘাত, চপেটাঘাত যাকে বলে। আহ, কিন্তু আহ, আমি অবশ্য ফেতর কবে লেখা আমি বলতে পারবো না, কিন্তু ধরুন মানে ধরো যখন এই 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 যে এই ধরনের লেখাগুলো উনি লিখছেন, তখন কিন্তু কমিউনিস্ট আমল, এবং অনেক জায়গাতে উনি লিখেওছেন যে আমি কোনো রকম ভাবে আহ, আহ, কোনো রকম রাজনৈতিক মানে বাকবিতণ্ডায় জড়াতে চাই না, কিন্তু আমার মনে হয় এইটা, এরকম করে উনি কিন্তু লিখছেন। হ্যাঁ। বলি ওই যে মহাজনের আয়না যেখানে শেষ হচ্ছে, যেখানে একেবারে আসছে রোজালুদ্দিন কথা, ওই মহাজনের দর্পণে ওই আয়নায় দেখা যাচ্ছে বিশ্ব ইতিহাসেরই একটা মুহূর্ত, প্যারিসি ছাত্র আন্দোলন, এই সমস্ত শেষ হচ্ছে যখন উজ্জ্বলী আর্নি, ওর পুত্রবধূ, নাতি ওরা ঘুমোচ্ছে, সেই সময় উজ্জ্বলী এসে আয়নাটা দেখছে। উজ্জ্বলীর আত্মা এসে, তথাকথিত আত্মা এসে আয়না দিচ্ছে। এবং সেখানেও কিন্তু দেখুন নন্দীগ্রাম পরিচালনা দেখা যাচ্ছে, মানে ওই রকম ওই পাওয়ার, এবং তুমি ওই ডমিনেন্সটা, তুমি ওই হুম, ডমিনেশনটা তুমি ইন দি নেম অফ মানে রেড ফ্ল্যাগ করবে আর কি, হুম, সেটা হবে না। এবং ওই যে কথাটা আমি প্রথমেই বললাম যে ওই যে পেট্রোল দিয়ে আগুন নেভাবার স্বপ্নে উনি তো বলেছেন যে এই সময় যিনি বামফ্রন্টের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে ওই যে পুলিশের গুলিতে কি নিরোধ লাগানো আছে, হুম, যে গুলি লাগছে না, পুলিশ আমাদের হাতে ছেড়ে দিক। কিন্তু কবে মানে একটু হুম, তখনও বানার ক্ষমতা আসেনি, সেই সময় থেকে ক্রিটিক করছেন মানে। এবং আর ওই আরেকটা কথা আমার মনে হয় যেটা খুব ইম্পর্টেন্ট, ওই যে হিউমারের যে কথাটা আপনি বলছিলেন, অরিজিৎ বলছিলেন, এইটা আমার মনে হয় ওর একটা মানে টুল অফ সাবভার্সন, মানে হুম। ভয়ঙ্কর, মানে সাবভার্সিভ এইভাবে, মানে উনি দেখুন, মানে একটা হিউমার হিউমার কিন্তু হিউমার তখনই হয় যখন সেখানে সাবভার্সন আছে। সেটা হচ্ছে নবারুণ বারবারই বলতেন, তার জীবন জুড়ে বলেছেন, লেখায় বলেছেন, যে এটা কিন্তু আমাদের ইতিহাসে বা ঐতিহ্যের মধ্যেই ছিল। মানে ধরো ত্রৈলোক্যনাথই বলো বা মধুসূদনই বলো, নবারুণের যেটা বক্তব্য যে বাংলা ভাষার যেটা জোরের জায়গা, হ্যাঁ, যেটা জোরের জায়গা, যেটা তুমি বারবার এই ছড়াগুলো যেটা বলছো, বা তোমরা যেটা বলছো যে পাশ্চাত্য হিউমার ইত্যাদি, নবারুণ এই সাবভার্সনটাকে না, ওটা হ্যাঁ, ওর একটা রাজনীতি ছিল যে এই যে ডিপলিটিসাইজ সোসাইটিতে স্ট্র্যাটেজিক্যালি কম্প্রোমাইজ করতেই হবে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। কিন্তু নবারুণের এটা কিন্তু, তুমি যদি ডমরুচরিত পড়ো, হুতম পড়ো, হ্যাঁ, হুতমের নকশা পড়ো, তার সাথে যদি তুমি মধুসূদন পড়ো, বঙ্কিম পড়ো, এই ভাষার যে জোরের জায়গা, যে পৌরুষ কোট আন কোট, হ্যাঁ, মানে সন্দীপন রাও যেটা বলছে বা সঞ্জয় দারাও যেটা খুব বলেন, হ্যাঁ, সেইটা কিন্তু নবারুণ কিন্তু সেটাকেই ব্যবহার করছে, মানে যে কলোকিয়াল জায়গাটা বারবার বলছো। এবং তার সাথে যেটা জুড়ছে সেটা হচ্ছে উনি যেটা বারবারই বলছেন, যে আমি তো, যেটা ঋত্বিক ঘটকও বলছেন, যে দেশভাগ ছাড়া আমি কি দেখাবো, সেখান থেকে উনি যেটা বলছেন যে ওর সময় 70, এত তরুণের এই যে মৃত্যু, এই যে স্ট্রিট ফাইটিং ইয়ার্স, তারিক আলীর বই, হ্যাঁ, এবং এন্ড অফ হিস্ট্রি, সোভিয়েত পতন,
এই যে বারবার করে নবারুণের পুরো ফ্রেম জুড়ে এইগুলো ঘটছে, এবং সেখানে নবারুণ সত্তরের রাস্তায় দাঁড়িয়ে তার সাথে তিনি প্রায় একটা প্রোপাগান্ডার মতো করে তারকভস্কির কথা বলছেন, তিনি অনন্য রায় তার বন্ধুর কথা বলছেন, তিনি বুলগাকভ এর কথা বলছেন, এবং রাশিয়ান লিটারেচার থেকে এই যে তুলে তুলে আনছেন And he was বুলগাকভের কথা very influenced থেকে with থেকে Bulgakov, এটা উনি বারবার বুলগাকভ, বলেছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে উড়ে যাচ্ছে মানুষ, ব্যাপার হ্যাঁ মানে কি হ্যাঁ মানে হ্যাঁ তুমি যে লেখা বা যে লেখকের দ্বারা খুব ইনফ্লুয়েন্সড হন, তাকে একেবারে মানে প্রকাশিত করার জন্য মানে এই যে বিপুল উদ্যোগ মানে মিস্টার মার্গারিতা নিয়ে হ্যাঁ ওর যে কাজ ভাষাবন্ধন থেকে অরুণ সোমকে দিয়ে ওই বিরাট কাজ করানো, হ্যাঁ অনুবাদটা মূর্তি করালেন, হ্যাঁ হ্যাঁ, হুম। এটা মানে বিরল আর কি মানে মানে দৃষ্টান্ত। অপারুণ এই যে ধরো পুরো ফ্রেমটা, আমি বারবার করে যেটা বলার চেষ্টা করছি যে ধরো পোস্ট 70s, বা তোমরাও যেটা তোমাদের কথা সুদেবদার কথা থেকে বারবার বেরোচ্ছে যে পোস্ট 70s যে ধরো ডিপলিটিসাইজ সোসাইটি কালচার, এবং আশ্চর্য 14 সালের কথা বলছিল অরিজিৎ, 14 সালের পর থেকে তো প্রায় ব্যাংক্রাফট, নবারুণদা চলে যাওয়ার পর থেকে ব্যাংক্রাফট ইডিওলজি কালচার সবকিছু অন্ধকার, হ্যাঁ কলকাতার গন গত 10 বছরে, এবং তার সমস্ত সম্ভাবনা নবারুণের সাহিত্যে আছে, কারণ নবারুণ বারবারই বলছেন যে আমাদের লেফট যারা এবং আরবান মার্জিনাল যারা, তাদের কথা তো শোনেনি লেফট। আজকে ধরো সাউথ সিটিটা উঠে গেল, নবারুণের যে ল্যান্ডস্কেপ লেখালেখির বিজয়গড় যাদবপুর এই অঞ্চলটা বারবার করে ফিরে আসে, সেখানে উঠে গেল, তার নিচে যে উষা কোম্পানিটা ছিল, এতগুলো মানুষ যে কাজ হারালো, এই লোকগুলোর কোনো ইতিহাস লেখা নেই। নবারুণ তাদের ইতিহাস লুব্ধকে লিখছে কুকুরদের ছদ্মবেশে, হ্যাঁ তারাই হয়তো কোথাও গিয়ে হাফ নকশাল, যারা ফেতারু, তারাই উড়ে বেড়ায়, এখান থেকে বুলগাকভ আসছে, সেখান থেকে আমাদের হুতোম আসছে, হ্যাঁ। এবং নবারুণকে আমরা রাস্তায় দেখছি তো, আজকে ধরো সুদেব দ্বারা দেখছে, আমরা দেখছি, আমি যদি ফিরে যাই 12 বছর আগে যাদবপুরে পড়াশোনা করছি, রাস্তায় দেখছি নবারুণ দাদের, রাস্তায় দেখছি সুমনদের, এরা কিন্তু সংগঠিত করছেন মানুষকে, নন্দীগ্রাম শিশুর আন্দোলন হচ্ছে, নবারুণের সাথে ভাষাবন্ধন দপ্তরে যখন দেখা হচ্ছে, আমি জিজ্ঞেস করছি যে কি মানে এটা কি হচ্ছে, মানে এই যে বাস্ট করলো হারবার্টের শেষে, এই যে তোমরা হারবার্ট নিয়ে তো কথা বলছিলে, তো নবারুণ আমাকে একটা প্রায় মজা করে একটা গালাগাল যেমন দিয়ে বলতেন, যে দেখে বললেন যে আমাকে দেননি, মানে গালাগালটা নিয়ে দিয়ে বলছেন যে দেখ ব্যাপারটা হচ্ছে বাসটা নিয়ে সবাই কথা বলে, চুল্লি বাস্ট করেছে, কেউ বলে না যে এই যে ধর এই যে আমরা বসে আছি গরমের দুপুরবেলা মে মাসের এই বিজয়গড়ের দপ্তরে, এই যে কারেন্টটা যাচ্ছে তার দিয়ে, এবং পাখাটা চলছে, নর্মালি হওয়ার কথা কি? আমি বললাম কি? বললো নর্মালি হওয়ার কথা কি, তারটা ফেটে যাবে, কারেন্টটা বেরোবে, ঘরটা পুড়ে যাবে, আমরা মরে যাবো, সেটা কি হচ্ছে? বললাম না। বললো এটা তাহলে কি হচ্ছে, এটা হাইট করা হচ্ছে? তাহলে হ্যাঁ। বললো আমাদের সাহিত্য সংস্কৃতি তাই করে, তাই একদিন ফেটে পুড়ে গিয়ে সবটা জ্বলে যাবে, এবং সেটাই হবে, পেট্রোল দিয়ে আগুন নেভানো, সেটাই হলে পুলিশ করে মানুষ শিকার, সেটাই হচ্ছে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, ঠিক আছে, সেটাই ঋত্বিকের ফ্রেমে বিভৎস মজা, আর সেটাই বুলগাকভ এবং অনন্য রায়ের লেখালেখি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। 8 জন মৃতদেহ আমার চেতনার পথ জুড়ে পড়ে আছে, আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি। 8 জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে ডাকে, আমি চিৎকার করে উঠি, আমাকে তারা ডাকছে অবেলায়, উদ্যানে, সকল সময়। আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছে হয় তাই করব। ইস্তাহারের দেয়ালে স্টেনসিলে কবিতা এখনই লেখার সময়। নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলার্স পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে, সন্ত্রাসের মুখোমুখি, হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায়। .38 ও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লকআপের পাথরহীন কক্ষে ময়না তদন্তের হ্যাজাক আলোকে কাঁপিয়ে দিয়ে, হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে, মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে, শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক
অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক, বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক, হত্যার, শ্বাসরোধের, লাশ নিখোঁজ হওয়ার, মেশিনগানের গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার গ্রামকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। বাস। ঠিক আছে, নৈশ বিজ্ঞপ্তি বা আলোর অপেরা। আমি বলছি যে এই যে পুরো ফ্রেমটা, এটা কিন্তু নবারুণ নিয়ে চলেছেন। নবারুণ কোনো সিঙ্গুলার ইভেন্ট নয়। নবারুণ কিন্তু এই যে অল্টারনেটিভ কালটা, যেখানে কমল কুমার মজুমদার আছেন, সুবিমল মিশ্র আছেন, অমিয় ভূষণ আছেন, যেখানে হয়তো উদয়ন ঘোষ আছেন, সন্দীপন আছেন, এই যে ঋত্বিক ঘটকরা রয়েছেন, এই যে পুরো কালটা, এই যে দীপক মজুমদার রয়েছেন, নবারুণ তাদেরই একজন উত্তরাধিকার, যিনি কিন্তু কালচারাল যে ফ্রন্ট, যদি এইভাবে দেখা যায়, কমিউনিস্ট পার্টি যেটা করতে ফেল করলো আমাদের এখানে, হ্যাঁ, বা কোনো আনন্দবাজার পত্রিকা করতে ফেল করলো, সেই ফ্রন্টটাকে কিন্তু উনি নিয়ে এগোচ্ছিলেন। হ্যাঁ, এবং সেই ফ্রন্টটা ওনার পরে আর কেউ সেই ব্যাটনটা নেওয়ার নেই। সেটাই কিন্তু হচ্ছে বারবার করে ঘুরে ফিরে, এবং আমরা থেকে রাস্তায় দেখছি, রাস্তায় মিট করছি, কি পড়বো নবারুণদা, হ্যাঁ, বা ডিকশনারি অফ মার্কসিস্ট থটটা পড়ে নে, হ্যাঁ, এইসব তো হচ্ছে, রাস্তায় হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা আন্দোলনের মিছিলের মধ্যে হচ্ছে। হ্যাঁ, তো সেই ফ্রেমটাকে, আমার মনে হয় সেই ফ্রেমটাকে মনে রাখা উচিত, দরকার সব সময় আর কি। সুদেবদা বলো কিছু যদি বলো। হ্যাঁ, না মানে এটা তো খুব ইম্পর্টেন্ট, মানে তুমি যেটা বলছো যে সেটা তো উনি বলতেনই যে বাংলার যে জরির জায়গাটা, ওই তৈলক্যনাথ এবং ওই যে ডমরুচকি তুলসী, মানে সেই পেটের মধ্যে, কুমিরের পেটের মধ্যে গিয়ে বসে সে কি করছিল, বেগুন বিক্রি করছিল, কুমিরে গিলে ফেলেছে, ঝুড়ি বেগুন নিয়ে গিয়ে সেখানে বেগুন বেচছে। মানে এই এই মানে এই রঙ্গ ব্যঙ্গের মধ্যে, এই হাসির মধ্যে কিন্তু তাও দেখো একটা ওই প্রেডিকামেন্টের দিকে একটা মানে অঙ্গুলি নির্দেশ আছে কিন্তু। আর মানে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, অর্থনীতি মানুষ যে বেঁচে খায়ও বেগুন বেচছে কুমিরের পেটের ভিতরে গিয়ে। তো এটা খুব, আমি আর একটা জিনিস এখানে আমি মানে বলতে চাইবো, হচ্ছে যে আমরা যখন প্রথম আমাদের সাথে নবারুণদার মানে আলাপ সুযোগ হলো আর কি, আমরা তখন আমরাও ইউনিভার্সিটিতে পড়ি 2002 এরকম সময় নাগাদ, 2002-3 এরকম সময় নাগাদ, তখন আমাদের সাথে আসতো। এবং মানে আমি না এটা মানে প্রথমেই বলে নিই যে আমি কিন্তু কোনো মানে কোনো একটি পলিটিক্যাল পার্টি বা এরকম তার বিরুদ্ধে আমি বলছি। আমি বলছি যখনই ক্ষমতা খুব ভয়ানক আকার নেয়, সেটা মানে কংগ্রেস পারে, সে ইমার্জেন্সি হতে পারে, সেটা মানে নন্দীগ্রামে অত্যাচার হতে পারে সিপিআইএম এর, সেটা কখনো সেটা তৃণমূলের হতে পারে, কখনো সেটা বিজেপিরও হতে পারে। মৃত্যুর যে নির্বাচন, ওই যে কংগ্রেস একবার হেরেছে, আর তো নবারুণদা বলছে ওরা একবার হেরেছে আর কোনোদিন তারপরে পশ্চিমবঙ্গে ফিরতে পারেনি। তো হোয়াটএভার, দেখুন, সেই কারণেই তো এটাকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলা হয়। মানে এস্টাবলিশমেন্ট ব্যাপারটা সব ক্ষেত্রেই এক, সব মুখগুলোই এক, একটা মুখ্য আমি বলি তখন কিন্তু ভাষা বন্ধন পত্রিকাটা তখন মানে প্রকাশিত হতে শুরু করেছে। আমরা যখন প্রথম ভাষা বন্ধন দেখেছি তখন কিন্তু ভাষা বন্ধন বেশ পাতলা আকারে বেরোতো এবং অল্প কিছু কবিতা অনুবাদ, কিছু গদ্য অনুবাদ, একটা প্রবন্ধ অনুবাদ, এরকম মানে খুব বেশি। তারপরে ক্রমশ আস্তে আস্তে ভাষা বন্ধন পত্রিকার আকার বাড়ে, ক্রমশ সেটা প্রকাশন সংস্থা হয়ে ওঠে। এই সময় যখন মানে ভাষাবন্ধন বেরোচ্ছে, মানে 2002-3 এইরকম সময়ের কথা বলছি, সেই সময় একটা বড় ঘটনা যেটা নিয়ে কিন্তু যে সময়ের নানা লেখা মানে যে ঘটনার সংক্রান্ত, সেটা হচ্ছে গুজরাট দাঙ্গা। এবং গুজরাট দাঙ্গা সংক্রান্ত সেই সময় হিন্দিতে লেখা হচ্ছে, বা সেই সময় গুজরাটি ভাষায়, ইটসেলফ গুজরাটি ভাষায় লেখা দিল্লি গিয়েছিলাম, আমার মনে আছে মংলি জবরান ওর কবিতা
নবাবদা বলেছিল ওর সাথে অমুক জায়গায় মিট করে নিয়ে নিবি, ওটা আসার সময় নিয়ে আসবি। আমার এখনো ঠিকটা মনে আছে। তো যাই হোক, তো প্রবোধ পারিকের সঙ্গে তখন নবানন্দার সূত্রে আলাপ হলো। প্রবোধ পারিক অবশ্য যাদবপুরের সঙ্গেও নানাভাবে যুক্ত এই সমস্ত। তো এই বিষয়টাকে তখন নবানন্দা কিন্তু শেপ দিচ্ছেন যে এর প্রতিবাদে মানে বাংলা ছাড়া অন্যান্য ভাষা, হিন্দিতে বা ধরা যাক গুজরাটিতে, মারাঠিতে কি লেখা হচ্ছে, বিজয় তেন্ডুলকার কি বলছেন, কি সাক্ষাৎকার বেরোচ্ছে, কি প্রবন্ধ লিখছেন। বিজয় তেন্ডুলকার তখন নবভারত টাইমসে তখন লিখতেন আর কি। এই সমস্ত কিন্তু মানে তখন বরঞ্চ তার একটা পরিসর করে তুলেছিলেন কিন্তু ভাষা বন্ধন পত্রিকা। আমি আজ কেন এই কথাটা এখন বললাম, আমি অন্য কোনো কারণে এটা বিরোধী বিরোধী প্রচারের জন্য নয়, সেটা হলো যে এই মানে সংবাদপত্রে মানে একটি খবর দেখে আমরা খুবই একটু মানে বিচলিত হয়েছি। সেটা হচ্ছে যে এই যে এটা প্রকাশিত হয়েছে যে ওই যে পারুল খাক্কর বলে যে কবি যিনি লিখেছিল যে সববাহিনী গঙ্গা বলে যে কবিতাটা, এবং তারপরে ওখানে শ্রুতি হচ্ছে শব্দ শ্রুতি, এটা হচ্ছে গুজরাটি সাহিত্য একাডেমির মুখপত্র। পারুল খাক্কর, এবং এই লেখাটা তিনি লিখেছেন, তার নামও হচ্ছে মেহুল দেবকলা। ইনিও ওখানকার একজন কবি আর কি, গুজরাটি কবি। এবং এই মেহুল দেবকলা লিখছেন যে এই গুজরাটি সাহিত্য একাডেমির যে মুখপত্র, সেখানে সাহিত্য একাডেমির যিনি সভাপতি, গুজরাট সাহিত্য একাডেমির সভাপতি, তিনি বলেছেন যে যদি গান্ধীকে যদি পেট্রিয়ট বলতে হয়, তাহলে ইকুয়ালি নাথুরাম গডসেকেও পেট্রিয়ট বলতে হবে। এবং তারপরে তিনি লিখেছেন তার দীর্ঘ সম্পাদকীয় নিবন্ধে যে এই যে এই সমস্ত কথা বলছেন সর্ববাহিনী গঙ্গা, এবং এর ফলে একটা কেন্দ্র বিরোধী মানে একটা আশ্চর্য ব্যাপার আছে, কেন্দ্র বিরোধী এই যে সরকার বিরোধী কেন্দ্রে একটা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট রয়েছে, সেই কেন্দ্র বিরোধী একটা এই সমস্ত লেখক কবিরা এরা কিছুটা মানে উৎসাহ দিচ্ছে না, বা খানিকটা মানে ইন্ধন যোগাচ্ছেন, এরকম একটা বক্তব্য যে আমরা মানে একটা ন্যাশনালিস্ট ফ্রেম অফ মাইন্ড থেকে আমাদের একটা সরে যাওয়া হচ্ছে। ক্লিয়ার একটি পত্রিকা, সেটা হচ্ছে নিরীক্ষক, যেটাকে বলা হয় যে ওখানকার উদারপন্থী যারা লেখক কবি তাদের প্রধানত মুখপত্র। প্রধানত মানে বলা হচ্ছে যে ওটা একমাত্র ওখানকার যেটা এখন সার্ভাইভিং আছে। এবং সেখানেই 150 জন মানে গুজরাটের কবি, লেখক, চিত্র নির্মাতা, তাদের মধ্যে বিখ্যাত পেইন্টার গোলাম মোহাম্মদ শেখ আছেন, এই প্রবোধ পারিক যার কথা আমি এক্ষুনি বলছিলাম, সেই প্রবোধ পারিক আছেন। এরা সকলে প্রায় 150 জন তারা প্রায় বিদ্রোহ ঘোষণা করেছেন যে এই যে এই এই যে সববাহিনী গঙ্গা যিনি লিখেছেন আর কি পারুল খাক্কর, যে এর লেখাকে এইভাবে দেশ বিরোধী, জাতীয়তা বিরোধী। তো আমার মনে হয় যে এখন এই যে প্রতিবাদের নানা যে বিন্যাস, প্রতিবাদের যে নানা বিভঙ্গগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে আমরা হয়তো জানতেও পারছি না, আজকে ভীষণভাবে প্রয়োজন ছিল নবানন্দার উপস্থিতি, এবং ভীষণ প্রয়োজন ছিল ভাষা বন্ধনের আরো সক্রিয়ভাবে হয়তো এই সমস্ত লেখায় যে নিরীক্ষকে কি নিবন্ধ বেরোচ্ছে, নিরীক্ষকে কি কবিতা বেরোচ্ছে, নবানন্দার নিশ্চয়ই পরিচিত লেখক কবিরা সেখানে থাকতেন। মানে এদের লেখা তো আমি দেখেছি ছাপা হয়েছে এর আগে ভাষাবন্ধ, তাদেরও কয়েকজনের নাম দেখছি সংবাদপত্রে। তো এটাও একটা আমার মনে হচ্ছে নবানন্দা। হ্যাঁ, আমি আমি এখানে এই পয়েন্টে একটা কথা বলতে চাই যে যে এই যে ধরো এবারের এই যে বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্যান্ডেমিক, এই যে রেড ভলেন্টিয়ার্স, এই যে ধরো বাচ্চা ছেলেমেয়েরা যে বেড, তারপরে ধরো এইগুলোর এই যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করার ওপর দিয়ে
একটা নতুন ধরনের বামপন্থা বলো, মানবতা বলো, আমাদের সমাজকে বাঁচিয়ে দিল। ওই সেই ভলতিয়ারের কথা, ফ্রান্স উইল বি সেভড বাই নোবডি, যারা কেউ না তারা বাঁচিয়ে দিলেন। হ্যাঁ, এবার এইটা না পেছনে বারবার মনে পড়ছিল নবারুণদার ওই কথাটা, পৃথিবীর শেষ কমিউনিস্টের, যে কমিউনিস্টরা ফিরবে, এবং আজ 10 বছর না হোক, 1000 বছর হোক, কিন্তু কমিউনিস্টরা ফিরবে, এবং ফিরতে তাদের হবেই। তার জন্য হয়তো 10,000 বছর অপেক্ষা করতে হতে পারে, কিন্তু আমরা যদি ব্যবহার করি সময়কে, কমিউনিস্টরা ফিরতে বাধ্য। এর সাথে আরেকটা কথাও আজকে বলতে চাই, নবারুণদার জন্মদিনে আমাদের মনে আছে যাদবপুরেই, আমি নাম করব না, এক প্রখ্যাত অধ্যাপক, তিনি প্রকাশ্য সমাবেশে যখন এটা সুদেবদারও মনে থাকবে হয়তো, যেদিন কাঙাল মালসার প্রকাশিত হলো, নবারুণ এটা পরে বলেও ছিলেন, নিজেও বলেছিলেন, যখন প্রকাশিত হচ্ছে প্রমা পত্রিকায়, সুরজিৎ বাবুর পত্রিকায়, এই প্রমাতেই নবারুণ কিন্তু প্রথম অনেক লেখা লিখেছেন। তাতে উনি কিন্তু লিখেছিল, ওই প্রখ্যাত অধ্যাপক বলেছিলেন, যুক্ত ছিলেন কিছুদিন ধরে। হ্যাঁ যুক্ত ছিলেন, অন্ধ বেড়াল বেরিয়েছিল ওখান থেকে, তো বলেছিলেন যে এই ভাষা, যে ভাষায় নবারুণ লিখছে সেই ভাষা থাকবে না, উপন্যাস থাকবে না। তো আজকে আমার ভাবতে মজা লাগে, 2021 সালে দাঁড়িয়ে এটা বলেছিলেন তখন ওই কাঙাল মালসার যখন বেরোচ্ছে, যাদবপুরের এক অধ্যাপক, প্রখ্যাত অধ্যাপক, হ্যাঁ যাদবপুরটা বলে ফেললাম, কিন্তু তার নাম কজন তরুণ জানে আমি জানি না, তিনি বিরাট 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 ব্যাপার। কিন্তু নবারুণদা আজকে কিন্তু আইকন, নবারুণদা কিন্তু ইউথ আইকন। এবং আরেকটা কথা, যে ঋত্বিক ঘটক, যার কথা নবারুণদা সারা জীবন বললেন, যে ঋত্বিক দেখ এত সাধারণভাবে থেকে আজকে তারকভস্কি গোদারের সাথে ঋত্বিকের নাম হয় আন্তর্জাতিক মহলে, নবারুণ এত অল্প লিখেছেন, জেনারেলি বাঙালিরা এত অল্প লেখে না, ভরে দেয়। হ্যাঁ মানে আমরা জানি যে নবারুণের সময় সুনীল গাঙ্গুলি রবীন্দ্রনাথের থেকে বেশি লিখে ফেলেছেন, কিন্তু আশ্চর্য ওই যে মাওসেতুং এর কথা, যে কোনো কোনো মৃত্যু পাথরের চেয়েও ভারী। হ্যাঁ, আজকে নবারুণদা এত অল্প লিখেও, তার যখন আমরা গতবার কাজটা করছি গত বছর, তখন জানতে পারলাম নবারুণদার ছেলে বাবুদা তথাগতদাই বলল, এই তথাগতদা, এই যে প্রণতি দি, নবারুণদার স্ত্রী, এরাই তো নবারুণদার জীবন। আর কি ভালোবাসার কিছু মানুষ, গাছপালা, পশু পাখি, এই তো বিজয়গড়ের বাড়িটা, এর ভেতরেই তো নবারুণদা থাকলেন। অথচ আজকে তার লেখা যখন ইতালো কালভিনো, হ্যাঁ, বা ধরো আজকে রোবার্তো বোলানো, বা এরকম 14 জন নোবেল লরেটদের সাথে, ওক্টাভিও পাজ, এদের সাথে অনুদিত হচ্ছে সারা পৃথিবী জুড়ে, তখন কিন্তু একটা বিশ্বাসও আমাদের সামনে জ্বলে উঠছে, যে যে একটা মানুষ এতটা সিম্পল থেকেও, একটা ও তো ম্যাভেরিক জিনিয়াসের একটা পরিবার, ওদের পরিবারে তো কে নেই, সবাই আছে, কিন্তু স্টিল এতটা সাধারণ থেকেও কিন্তু একটা মানুষ এতটা আন্তর্জাতিক স্তরে চলে যেতে পারেন। ঋত্বিক ঘটকের কথা যে নবারুণ বলতেন, আমাদের মধ্য থেকে সেই নবারুণ আজকে সারা পৃথিবীর। এবং এই যে হার্বার্টকে কেন্দ্র করেই তো আজকে ধরো মিউজিয়াম অফ মডার্ন আর্টে যখন সুমন মুখোপাধ্যায়ের হার্বার্টটা পরিচালিত হার্বার্টটা দেখানো হচ্ছে, সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবী দেখছে। তো এই মুহূর্তগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, নবারুণ শুধু রিজিয়নাল নয়, শুধু তার গালাগালি নয়, নবারুণ একটা বড় জায়গা, ওই যে বড় পরিসর। নবারুণ ইউথ আইকন, কিন্তু ইউথের কলকাতায় আজকের দিনে দাঁড়িয়ে যারা ধরো বাংলা পড়তে পারে না, অর্ধেক ইউথ, তারা বাংলা মিডিয়াম স্কুলে পড়েনি কোনোদিন, তারা আমি নিশ্চিত নবারুণের নামও শোনেনি কোনোদিন। কিন্তু নবারুণের যে ইনফ্লুয়েন্স, সেটা তাদের রাজনৈতিক জীবনে আছড়ে পড়তে বাধ্য, তারা যদি কলকাতায় বাস করে, তারা যদি কলকাতায় এসে পৌঁছে। প্রত্যেকের একটা পার্সপেক্টিভ রয়েছে। ধরো আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকে একটা বিভিন্ন ভাবে পৃথিবীটা দেখছি। নবারুণের যেখানে জয় আমার মনে হয়, সেই জয়টা হচ্ছে এই পার্সপেক্টিভ গুলোর বিয়ন্ডে গিয়ে এমন একটা পার্সপেক্টিভ তুলে আনা যেটা বিশ্বজনীন। কেন? কারণ ধরো যেই যে তোমাকে যেটা বলছিলাম, যে ধরো এই যে ক্যারেক্টার গুলো, আমি আবারও ওই একই কথাই বলছি একটু অন্যভাবে, কারণ নবারুণ হয়তো একই কথা বারবারই বলেছেন। এই যে ক্যারেক্টার গুলো কিন্তু এই 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 যে এলিট পরিসরের বাইরে, অথচ তারা বিশ্বজনীন। তারাই একমাত্র যারা সারা পৃথিবীতে এক্সিস্ট করে, তারাই একমাত্র যেটা যে পার্সপেক্টিভটা হয়তো সারা পৃথিবীর ক্ষেত্রে এক, সেই জায়গাতে গিয়ে হয়তো হার্বার্ট পৌঁছে যায় মমাতে। সেই জায়গা থেকেই হয়তো নবারুণ, আজকে তুমি যেটা বলছো যে বিশ্বের অন্যতম যারা থিঙ্কার্স, তাদের সঙ্গে হয়তো তার কথা আলোচনা করা হচ্ছে। বা ঘটক যখন সেই একদম এমন একটা জিনিস নিয়ে কাজ করছেন, যে কাজটা হয়তো সারা পৃথিবীর মানুষের কাছে এক, তাদের বাড়ি ফিরে আসা, তাদের তাদের যে একটা রুট, সেই রুটটা আপলোড করে দিলে কেমন লাগে, সেটার সঙ্গে কিন্তু রিলেট করতে পারছি প্রত্যেকটা মানুষ। এই জায়গাতেই মনে হয় নবারুণ কিংবা ঋত্বিক বা এই ধরনের যারা যারা বিশ্বজনীন কাজ করতে পেরেছেন, তাদের সার্থকতা।
যে নবারুণকে সম্পর্কে যখন কাজ করছি জানতে পারলাম, মানে একটা ইমেজ না দেওয়া হয়, ব্র্যান্ড নবারুণ যারা তৈরি করছেন তারা একটা ইমেজ দেন, তাদের স্বার্থেই হয়তো দেন, যে নবারুণ না ভীষণ ডিপ্রেশনে ভুগেছেন আর তারপরে হঠাৎ ফ্যাতারুলিকে ভীষণ পজিটিভ হয়ে গেছেন শেষ জীবনে। এটা ঠিক নয়। মানে নবারুণ কিন্তু তার গোটা জীবন জুড়ে, এটা সুদেবদাও বলবেন, সবাই বলবেন যারা ওকে দেখেছেন, সবসময় না লড়াইটা জারি রেখেছে তার মতো করে। হ্যাঁ মানে হ্যাঁ মানে ধরো দুটো, যেমন যখন নবারুণের চাকরি চলে গেল সোভিয়েত দেশে, ওই যে বালিগান সার্কুলার রোডের ওখানে ওকে দিনের পর দিন স্লোগানিং করতে দেখা গেছে, এবং সেটা তার ছাঁটাই হওয়া শ্রমিকদের জন্য। নবারুণকে যখন সাউথ সিটির সামনে ধাক্কা মারা হলো উদ্বোধনের দিন, হাঁটছিলেন, ওটা নিয়ে ওর লেখাও রয়েছে, ঘাড় ধাক্কা অ্যাকুইরিয়ামে, সেই সময় নবারুণ এত রেগে গেছিলেন, ইট ফিট ছুঁড়ে মানে প্রায় মারতে যান এবং লাথি মেরে ভেঙে দেবো এই কথাটা বলেছিলেন। হ্যাঁ, ফোন করে রীতিমতো রেগে গেছিলেন, এটাও সুদেবদাও হয়তো জানবে। তো কাজেই মানে ওর কিন্তু জীবনটা জুড়ে যদি তুমি দেখো, তাহলে কিন্তু একটা অ্যাক্টিভ, একটা ভীষণ মানে একটা একটা প্রোগ্রেসিভ সাধারণ মানুষ, যে তার ভেতরে আগুন জ্বলছে, কিন্তু সাধারণ মানুষ, সে অকারণ হিরো হতে চায় না, কিন্তু অদ্ভুত উইজডম তার ভেতরে, অনেক লেয়ার তার ভেতরে, তার চোখটা জলে, সে সাধারণভাবে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কেউ তাকাবেও না হাঁটলে, কিন্তু সেই মানুষটাই কিন্তু যখন খেপে যাচ্ছে, হ্যাঁ, সে একটা নিউক্লিয়ার উইন্টার লিখছে আজকে, যার মধ্যে আমরা হয়তো বসে আছি। সুদেব, তুমি কিছু বলছিলে? আমি বলছিলাম যে এইসব মানুষজনদের এই যে খুঁজে খুঁজে বার করা, কোথায় কি একটা ভালো পত্রিকা করছে, কি ভালো সংস্কৃত জানে, কি স্প্যানিশ জানে ভালো, কি ইটালিয়ান জানে, এই দেবশ্রী জানেন ওই যে শ্যামল কুমার গঙ্গোপাধ্যায়ের কথা, হ্যাঁ হ্যাঁ, এই যে শ্যামল বাবুকে, হ্যাঁ, খুঁজে বার করা, এই মানুষজনের সঙ্গে একটা তার যে কানেক্ট করা, এবং এটা সত্যি মানে তুলনারহিত। এবং এবং সত্যি যেটা দেবশ্রী বলছিলেন খুব গুরুত্বপূর্ণ, যে কোনো বাঙালি লেখকের ওইটুকু একটা গল্প সংগ্রহ, আর যদি প্রবন্ধ দেখা হয় তো দুটো বই, আর কয়েকটা কবিতা, কবিতার বই বোধহয় 4-5টা, আর ওই অনুবাদ কবিতার একটা বই, আর উপন্যাস সমগ্র তো এইরকম মোটা এমন কিছু, কিন্তু মোটামুটি সব লেখা, প্রধান লেখা তো এই আর কি। এটা কিন্তু এইরকম প্রভাব, এবং যত সময়ের সঙ্গে সঙ্গে প্রভাব যেন আরো বাড়ছে, যেটা প্রশিক্ষণ বলছিলেন, ক্যালভিনো, রবার্টো বোলানো, এদের সঙ্গে আজকে নবার মানে অভাবনীয়। আমাদের দিনের শেষে যারা আমরা মানে খুব মানে সেভাবে আমাদের যাদেরকে প্রায় মানে কি বলবো, মানে প্রায় মানে পরিস্থিতি বসে, জীবিকা বসে, এই সমস্ত দিক থেকে যাদের মানে যারা নিজেদের সবসময় খানিকটা কোণঠাসা বোধ করি, খানিকটা তাদের তো কোথাও এই নবারুণদার কথা মনে পড়লে, তার লেখাগুলোর সামনে এসে দাঁড়ালে কোথাও একটা জয়ের নির্ঘোষ একটা তখন যেন শোনা যায়, টের পাওয়া যায়, একটা জিতে মানে যাওয়ার ফিলিং আছে ঠিকই। সত্যি জিতে হ্যাঁ, যাওয়ার একটা সেলিব্রেটরি একটা নবারুণের লেখা সম্বন্ধে আমি এক ভদ্রলোকের লেখা পড়েছিলাম। হ্যাঁ, ফেলিয়ারের মধ্যে জিতে যাওয়া, হ্যাঁ, আমি একটা লেখা কোট করতে চাই, ওটা আমি যখন এডিট করবো তখন লাগিয়ে দেবো, আমার এই মুহূর্তে ফার্দার ডিটেলটা মনে নেই। উনি বলছেন যে নবারুণের মধ্যে কেমন যেন একটা কার্নিভালের ফিলিং আছে, কারণ কার্নিভাল যেমন দেখবেন সেখানেতে একটা রুল আছে, কার্নিভাল গোজ বাই ইটসেলফ। সেখানেতে যখন আপনি কার্নিভালের ভেতর থাকবেন তখন কিন্তু আপনার বাইরের জগৎটাকে মিথ্যে মনে হবে এটাই সত্যি, এটাই যেন বাস্তব, এবং এর বাইরে আপনি কিছু ভাবতে পারবেন না, মানে আপনাকে পুরোপুরি গ্র্যাস্প করে নেবে কার্নিভাল। এবং সেই কার্নিভালের একটা ফিলিং কেমন যেন নবারুণের মধ্যে, সেই সেই যে রুলিং, সেই যে ভাবনা চিন্তা, সেই যে একটা একটা অদ্ভুত বাধা বন্ধনহীনতা, একটা মুক্তি, একটা ফ্রিডম, একটা জিতে যাওয়ার, এই যে আপনি বলছিলেন সুদেব বাবু, একটা জিতে যাওয়ার একটা ফিলিং, সেই ফিলিংটা কিন্তু কার্নিভালও যেমন আছে, নবারুণেও সেমনি আছে। দারুণ দারুণ একেবারে মানে মানুষের, না না, ছোট্ট করে আমি বলছি, নবারুণ না এই জীবনটার মধ্যেই তো নবারুণ বারবারই বলতেন যে ঋত্বিক বা বিজন বাবু এরা তো গরিব ছিলেন,
হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুর খবর সুভাষ মুখোপাধ্যায় পাননি, ওর স্ত্রীর কাছ থেকে পয়সা পাননি বলে। তো এরা বেসিক্যালি গরিব ছিলেন। হ্যাঁ, এবারে নবারুণ বারবার করেই বলতেন যে এই জীবনটা আমায় ফ্যাসিনেট করে। হ্যাঁ, মানে বারবার করে উনি কিন্তু তার জন্য খুব দুঃখ পাচ্ছিলেন, মানে কষ্ট, এটা খুব ইনএভিটেবল। এবং বুদ্ধর কথা যেখানে বারবার উনি বলছেন, হ্যাঁ, নবারুণের কাছে এইটা বারবার বলছে না, মানুষের অপমান আমায় রাগিয়ে দেয়। হ্যাঁ, একটা সাধারণ মানুষের অপমান আমায় রাগিয়ে দেয়। একটা মানুষকে অপমান করা হচ্ছে দেখলে আমি রেগে যাই। হ্যাঁ, বা নবারুণ এই যে যারা ওর অস্ত্র শস্ত্রের কথা লিখছে ওর গল্পে, ফেতারুরা যা নিয়ে লড়াই করছে সেগুলো সব খেলনা বন্দুক, হ্যাঁ, মানে মজার মজার জিনিস, হ্যাঁ, পুরোটাই সার্কাস্টিক। কিন্তু এবং সেই এইটা সার্কাজমটাই তো তোমার কি বলবো মানে হ্যাঁ, অ্যান্টি মানে এটা পার্ট অফ, এস্টাবলিশমেন্ট। ওরা এনজয় করছে, কিন্তু ওরা কিন্তু গোটা সাবভার্সিভ আর কি, এটাই আমার বারবার উনি হ্যাঁ, মানুষকে মারছেন না, আঘাত করছেন না, কিন্তু একটা 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 কার্নিভেলের আমেজে হচ্ছে গোটাটা। মানে আমরা পুরো ভাবছি আহারে ব্যাপারটাই। গরিব, আমরা বাঙালি লেখকরা সবসময় ভেবেছে আহারে গরিব কি কষ্টে আছে ওরা, নবারুণ ওটাকে ওইভাবে দেখেনি। কারণ তার ব্যাকগ্রাউন্ডে মানে আপডেটেড কমিউনিজম আছে, সে জানে যে নতুন বামপন্থা সে ভাষায় কথাই বলে না। তারা জিজেক যে বামপন্থার কথা বলছে, হ্যাঁ, বা তারা সেই বামপন্থার কথা বলে না। মানে ওরা প্রলেতারিয়েত শেষে একটা লাল সূর্য উঠবে, এটা ঠিক সেই বামপন্থা নয়, এটা একটা ফ্যান্টাসির জগৎ। হ্যাঁ, যেটার ভেতরে ওরা থাকে এবং বাঁচতে বাঁচতে মরেও যায়। যে কারণে নবারুণের শেষ জীবনে একজন যে ওর বাড়িতে কাজ করেন হাতে একটা তাগা বেঁধে দিয়েছে, এবং বিজনবাবুদের এই দেবী মূর্তি দেশমাতৃকা ঋত্বিকের, নবারুণও সেটা বিশ্বাস করতেন। এবং নবারুণ বারবার বলতেন যে এই যে মার্ক্সবাদ যেটাকে এরা বিশ্বাস করে সেটা আসলে ভালগার মার্ক্সবাদ, যান্ত্রিক মার্ক্সবাদ যেটার নাম এরা দিয়েছে, তাই মানুষ এটাকে জিরো করে দেয়, বিশ্বাস করে না। তাই নবারুণ বলতেন যে দেশটাই তো মা। আরে মাটা কি, দেশটাই তো মা। ওই যে তাগাটা যে দিল শেষে ক্যান্সারের জন্য নবারুণদাকে, সেটা পড়েই তো উনি চলে গেলেন মহাপ্রস্থানের পথে। ফলে এখানেই নবারুণের জয়, মানুষের কথাটা এখানে উনি বলতে পেরেছেন, যেটা আমাদের আনুষ্ঠানিক বামপন্থা বলতে পারেনি, তার সাহিত্য বলেছে। এবং তুমি যেটা বললে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই, যেটা হয়তো আমরা আজকের আলোচনায় মিস করে গেলাম, কিন্তু ওটা একটা হোল আলোচনা বা দুটো বা তিনটে আলোচনার বিষয় হতে পারে। সেটা হচ্ছে অ্যানার্কি। যে অ্যানার্কিটা কিন্তু নবারুণ চর্চা করেছেন, তার এই যে তুমি সাবভার্সনের কথা বলছো, আপনি বলছেন সুদেব বাবু, যে চর্চাটা করে উনি একটা অদ্ভুত রকম, যেটা অমিয় বাবু বলেছেন যে তার পূর্বাপর নেই, একটা অদ্ভুত রকম বাংলা লিটারেচার তৈরি করেছেন যার কোনো পূর্বাপর নেই, যার কোনো আগেও এই ধরনের হয়তো বাংলায় লেখা হয়নি, এবং পরে কতটা লেখা হচ্ছে আমি সেটা সম্বন্ধে অবহিত নই, নিশ্চয়ই কেউ চর্চা করছেন। এবং এ বিষয়ে আমি একটা কোট করতে চাই, যে কোটটা হয়তো এই কার্নিভাল, এই সাধারণ মানুষকে তুলে আনা এবং এই একটা এনার্কি, সেই এনার্কির নোটটা আমি রেখে যেতে চাই এই আলোচনায়, যে আমরা হয়তো সেটা ভুলে যাইনি, আমরা সেটা জানি, আমরা এই আলোচনায় সেটা কনসেন্ট্রেট করতে চাই না, তার একটা কোট হিসাবে আমি বলতে চাই, ফেতারুদের হাতে খড়ি মানে ওই ভাঙচুর, ছেঁড়াছেড়ি, হিসু করা। ফেতারুরা অ্যাটাক করে, ভাঙচুর করে, নোংরা করে, কিন্তু চুরি করে না। মানে আমার আমার এই কোটটা পড়ে অদ্ভুত লেগেছিল, এবং কোটটা পড়ে মনে হয়েছিল যে আমি আই গেট দ্য সেন্স, এই যে এনার্কির সেন্সটা আই গেট ইট। এনার্কির যে একটা অদ্ভুত চিরকালীনতা আছে, হয়তো হারবার্টেও দেখছি আমরা যে একটা ব্লাস্ট হলো, সেটা কিন্তু এক ধরনের এনার্কি বেসিক্যালি, সেটা যে ফর্মেই হোক, সেটা কিন্তু হ্যাঁ, মানে সেটা সাইকোলজিক্যালি একটা করার জন্য এনার্কি। করছেন, কারণ কোনো সেটা তো নতুন করে একটা এক্সটেনশন অফ, করো, ওটা আগের একেবারে কার্নিভাল, ওটা একটা সেলিব্রেটরি ব্যাপার। ওই যে ইয়েটা হলো, বার্সটা করলো, ওটা একটা ফায়ারওয়ার্ক, ওটা একটা সেলিব্রেশনাল একেবারে ফায়ারওয়ার্ক বলতে পারো। এইরকম বিভিন্ন আলোচনা কিন্তু চণ্ডীমণ্ডপে চলতেই থাকবে, আপনারাও থাকবেন কিন্তু। আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। বলাই বাহুল্য যে আজকের এই আলোচনাটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার ইত্যাদি করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আর আপনাদের মতামতটাও কিন্তু আমরা শুনবো, কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। চণ্ডীমণ্ডপের একটাই মোটো, আড্ডা হোক, বিতর্ক হোক। ধন্যবাদ।